ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাচ্ছি। তার সদস্যদের যারা এই কষ্ট করে এবং অতি সুন্দরভাবে এই যুব সম্মেলনের আয়োজন করেছেন, তাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের পক্ষ থেকে এই যুব সম্মেলনের আয়োজনে দিক নির্দেশ পেয়েছেন, তাদেরকেও ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আজকে এখানে যারা সমবেত হয়েছে তাদের সকলকে আমরা আজকে স্বামীজির নামে আহ্বান করে সবাই এসেছো তোমরা। তো স্বামীজির জীবনী তো তোমরা সকলেই হয়তো কিছু কিছু পড়েছো, আরো অনেক পড়বে ভবিষ্যতে। তো স্বামীজি শুধুমাত্র একটি ঐতিহাসিক চরিত্র নন, যিনি এত সালে জন্মগ্রহণ করেছিলেন, এত সালে তার দেহত্যাগ হয়েছে এবং তার সাথে সাথে তিনি ইতিহাসের পাতায় চলে গিয়েছেন, সেরকম না। স্বামীজিকে পড়লে আমাদের প্রত্যেক দিনের যে আমরা যেখানে রয়েছি, যা করছি, সেটা আরো সুন্দরভাবে, আরো শক্তিশালী ভাবে করা সম্ভব হবে। তাই জন্য স্বামীজিকে আমাদের পড়তেই হবে, স্বামীজিকে আমাদের সাথে নিয়েই চলতে হবে। তাই স্বামী বিবেকানন্দ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। যেরকম আমরা সবসময় কিছু ভালো মানুষের সংস্পর্শ যদি পাই, তাহলে বলছে যে স্বর্ণমপি সজ্জনা সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবে তরণে নৌকা। বলছে যদি কোন মহাপুরুষ বা সজ্জনের সঙ্গ যদি পাওয়া যায় এক মুহূর্ত, তাহলে তাতে আমরা অনেক দুঃখ কষ্ট, অনেক বিরাট ভবসাগর পার করে চলে যেতে পারবো। তো সেই জন্য আমরা সবাই স্বামীজির কাছে এসেছি, ঠাকুর মা স্বামীজির কাছে এসেছি। কেন এসেছি সেটা আমরা একটু একটু দেখার চেষ্টা করি, কি করে তিনি আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন যে সমস্যা বা বিভিন্ন যে আমি যা করতে চাইছি, তাতে স্বামী বিবেকানন্দ কি করে আমাদের কাছে প্রাসঙ্গিক এবং সহায়ক হবেন। প্রথমে আমরা দেখি যে স্বামীজি একজন যুবক। স্বামীজি সারা জীবন ধরে তার যে ভাব, সেটি একটা তরতাজা যুবকের ভাব। তো সেই জন্য এখানে যারা এসেছে তারাও যেহেতু সকলেই সেই বয়স সীমার মধ্যেই রয়েছে, তো সেই জন্য স্বামীজিকে দেখলে আমরা বুঝতে পারবো কি করে আমরা এই সময়টা কাটাতে পারবো। তো আমাদের বলা হয় যে 16 থেকে 30 বছর যে বয়স, সেই সময় সব থেকে জীবনের মূল্যবান সময়। সেই সময় যে যেরকম ভাবে জীবন যাপন করবে, তার ভবিষ্যৎটা সেই রকম হবে। তো 16 থেকে 30 এই সময় হচ্ছে নিজেকে গড়ে নেওয়ার সময়। তো স্বামীজির কাছে আমাদের দেখতে হবে কি করে এই সময়টা কি করে আমরা গড়ে নিতে পারবো। স্বামীজির নিজের জীবন যদি আমরা দেখি, তাহলে সেখানেও আমরা দেখবো যে কি অসাধারণ ভাবে তিনি তার ছোটবেলা থেকে তিনি নিজেকে একেবারে মহাশক্তিধর হিসেবে তৈরি করেছেন। তো সেই বিষয়ে আমরা একটু একটু করে যাওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি যে এই যে আমরা সাধারণত অনেক সময় একটু ভারতীয় কথার সাথে সাথে পাশ্চাত্যের কিছু কথা শুনলে তখন আমাদের বেশি প্রতীতি হয়, যেহেতু বহু বছরের আমাদের একটি পরাধীনতা ছিল। আমরা স্বামীজির প্রদেশ মন্ত্র শুনছিলাম যে এই পরম মুখাপেক্ষা, দাস সুলভ, দুর্বলতা, এইসব আমরা যে শুনছিলাম, সেটা আমাদের কিছুটা এখনো রয়েছে। তো পাশ্চাত্যে একটি এক্সপেরিমেন্ট হয়েছিল, সেখানে ছোট ছোট বাচ্চাদের, তারা হয়তো তোমাদের থেকেও আর একটু ছোট, তাদেরকে কিছু মার্শমেলো দিয়েছিল, কিছু মিষ্টি এরকম দিয়েছিল তাদের টিচার, এবং বলেছিল যে দেখো, যদি তোমরা এই মিষ্টিটা না খেয়ে থাকতে পারো, তাহলে আমি ফিরে এসে তোমাদেরকে আর একটা করে মিষ্টি দেবো, এরকম বলেছিল। তো এইভাবে তো তুমি চলে গেছেন এবং সেখানে ক্যামেরা লাগানো রয়েছে। তো ছোট ছোট বাচ্চাগুলো কেউ কেউ নিজেরা নানা রকম খেলাধুলায় ব্যস্ত হলো, কেউ কেউ ওই মিষ্টিটাকে একটু ছুঁলো, একটু পারে, কেউ কেউ লোভ সামলাতে না পেরে গিয়ে একটু চেখে নিল, কেউ কেউ একটু কামড় দিল। এরকম ভাবে কেউ কেউ সেই লোভ সামলাতে পারলো, কেউ কেউ সব লোভ সামলাতে পারলো না। তারপরে যখন সেই টিচার ফিরে আসলো, তখন ফিরে এসে তখন যারা যারা সেই মিষ্টিটা খায়নি, তাদেরকে
উনি আর একটা করে মিষ্টি দিলেন, এবং যারা পারেনি তাদের তো আর দেওয়ার কোনো প্রশ্ন নেই। তো এইভাবে সেই দিনের এক্সপেরিমেন্টটা হয়ে গেল। কিন্তু ভবিষ্যতে তাদের উপর একটা অবজারভেশন চালানো হলো। আচ্ছা, আর সেদিন যারা যারা মিষ্টিটা খায়নি, যারা যারা লোভ সামলাতে পেরেছিল, তাদের কি হলো ভবিষ্যতে? তারা যে ওই মিষ্টিটা খেলো না, সেই ত্যাগ বা সেই সংবরণ বা সেই সংযম এর ফলে তারা ভবিষ্যতে কিরকম হলো? দেখা গেল যে ভবিষ্যতে যারা যারা সেদিন লোভ সামলাতে পেরেছিল, তারা ভবিষ্যতে খুব বেশি প্রতিষ্ঠিত হলো। তারা সব দিকে অনেক বেশি এফিশিয়েন্ট হলো, অনেক বেশি সাকসেসফুল হলো। তো সেই দিক থেকে এবং অনেক বেশি ভালো মানুষ হলো। তো এইভাবে তখন একটা কোরিলেট করা হলো যে যারা যারা লোভ সামলাতে পেরেছিল সেদিন, তাদের সাথে সাথে তাদের প্রতিষ্ঠা যুক্ত ছিল। তাই জন্য সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন বা নিজেকে সংযত রাখার সাথে আমার ভবিষ্যতে আমার সাফল্যের একটা যোগাযোগ আছে। তাই জন্য যে ছোটবেলা থেকে নিজেকে কঠোরভাবে তৈরি করতে পারবে, ডিসিপ্লিন করে তৈরি করতে পারবে, সংযত ভাবে তৈরি করতে পারবে, সে তত জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তো সেই জন্য প্রতিষ্ঠা লাভের সাথে সাথে নিজের উপরে নিয়ন্ত্রণের একটা বড় যোগাযোগ রয়েছে। তাই জগৎকে জয় করার আগে নিজেকে জয় করতে হবে। নিজেকে যদি কেউ জয় করতে পারে, তাহলে সে ভবিষ্যতে অনেক প্রতিষ্ঠিত হতে পারবে। তাই জন্য আমাদের দেখতে হবে যে আমরা কিরকম পড়াশোনা করছি, কিরকম সিরিয়াসলি চলছি, কিরকম ভাবে আমরা কনসেন্ট্রেট করছি, কিরকম ভাবে আমরা বিভিন্ন প্রলোভন থেকে নিজেদেরকে রক্ষা করছি, সেটা দেখতে হবে। ধরা যাক যখন তোমাকে বই দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে তুমি চাইলে অনেক কিছু করতে পারো তখন, কিন্তু তুমি বাবা মা পাশের ঘরে গিয়েছে, তুমি তখন চাইলে পড়াশোনাও করতে পারো, ঘুমিয়েও করতে পারো, অন্য খেলাধুলা করতে পারো, অনেক কিছু করতে পারো। কিন্তু তা না করে কি পড়াশোনা করছে, সেই সময় যখন কেউ দেখছে না, তখন আমি কিরকম ভাবে জীবন যাপন করছি, সেটার উপরে আমার প্রতিষ্ঠা নির্ভর করবে। তাই জন্য আমি নিজের কাছে নিজে কিরকম, তাই সবসময় সেটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি, যে আমরা যখন পড়াশোনা করছি, যখন যা করছি, সেই বিষয়ে আমরা কতটা সিনসিয়ার, সেটার উপরে আমাদের ভবিষ্যৎটা নির্ভর করছে। তাই লোক দেখানো কিছু ভাব নয় যে লোকের সামনে আমি খুব ভালো হলাম, লোকের সামনে আমি কিছু ভালো করলাম, সেটা বড় কথা না। আমি আসলে কিরকম, ভিতর থেকে কিরকম, সেটা হচ্ছে আমাদের চরিত্র। তো স্বামীজি এই চরিত্র গঠনের উপরে খুব জোর দিয়েছেন। স্বামীজি বারবার বলেছেন যে টাকায় কিছু হয় না, মান যশে কিছু হয় না, বিদ্যায়ও কিছু হয় না, একমাত্র চরিত্রই এই দুর্ভেদ্য এই দেওয়ার প্রাচীর ভেদ করে সব রকম সমস্যা এবং সব রকম যত বাধা বিপত্তি প্রাচীর ভেদ করে একমাত্র চরিত্রই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই স্বামীজি বারবার বলেছেন এই চরিত্র গঠনের কথা, এবং তিনি তার নিজের জীবন দিয়ে সেটা দেখিয়েছেন। কি অসাধারণ চরিত্র! এখন এই চরিত্রের দিক থেকে যদি আমরা দেখি, তিনটে মূল দিক রয়েছে স্বামীজির চরিত্রে এবং যে কোনো মহাপুরুষের চরিত্রে। সেটি হচ্ছে সত্যবাদিতা, জিতেন্দ্রিয়তা এবং পরোপকারিতা। তাই সত্যবাদী, জিতেন্দ্রীয় এবং পরোপকারী হতে হবে। তাই একদিকে সত্যকে ধরে থাকতে হবে, যে কোন স্বামীজি বলেছেন যে অন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু সত্যকে কিছুর জন্য ত্যাগ করা চলে না। সবকিছুর জন্য সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু সত্যকে কোনোভাবে ত্যাগ করা যাবে না। তাই সত্যকে আমাদের ধরে থাকতে হবে। আমরা জানি যে শ্রী রামকৃষ্ণের পিতা যিনি ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি একটি গ্রামে বাস করতেন, দেড়ে গ্রাম। সেখানে তিনি খুব নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, খুব সত্যবাদী ছিলেন। তাই জন্য একবার জমিদার, সেখানকার জমিদার একটা মামলায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বলেন যে যদি আপনি আমার হয়ে সাক্ষী দেন, মিথ্যা সাক্ষী, তাহলে আমি এই মামলায় জিতে যাব। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেন যে না, আমি মিথ্যা সাক্ষী দেব না। তখন জমিদার বলেন যে যদি আপনি না দেন আমার হয়ে সাক্ষী, তাহলে কিন্তু আপনাকে আমি গ্রাম থেকে সপরিবার তাড়িয়ে দেব। বলছে যাই করুন, কিন্তু আমি মিথ্যা সাক্ষী কখনো দেব না। তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যা সাক্ষী দিলেন না, এবং তখন তাকে সপরিবার, তার স্ত্রী, পুত্র, পরিবার সবকিছু নিয়ে সেই দেড়গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। এবং সেই দেড়গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পরে
তিনি সেখান থেকে পুরো একদম সব জিনিসপত্র নিয়ে নিজেরই বাড়ি, নিজেরই ভিটে, সেসব থেকে নিজেকে বেরিয়ে একেবারে হাঁটতে হাঁটতে তিনি চলেছেন। এবং তখন সেই কামারপুকুরে সেখানে তার বন্ধু ধর্মদাস লাহা এবং শুক্লাল গোস্বামী তারা তাকে একটি জায়গা দেয় এবং সেইখানে তিনি ছোট্ট একটি কুটির বেঁধে, সেই কুটির ঘর সেটি এখনো রয়েছে, সেখানে তিনি থাকতে লাগলেন। এবং সেখানেই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান তোমরা জানো। যে সেই জন্য যদি কেউ সত্যকে এরকম ভাবে ধরে রাখতে পারে যে তার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো, সবকিছু হলো, কিন্তু সত্যকে তিনি ছাড়লেন না, তাহলে সত্যকে না ছাড়ার ফলে স্বয়ং ভগবান তার সন্তান হয়ে, পুত্র হয়ে তার কাছে এলেন। তো সেই জন্য এরকম সত্যবাদিতা দরকার। দ্বিতীয় হচ্ছে জিতেন্দ্রীয় হতে হবে। জিতেন্দ্রীয় মানে সবসময় পবিত্র থাকতে হবে, সব রকম ইন্দ্রিয় সুখের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে হবে, সেটাই হচ্ছে চরিত্র। আর যেটার কথা আমরা বলছিলাম যে এই মার্শমেলো এক্সপেরিমেন্ট, যেটার কথা বলছিলাম, যে ওই মার্শমেলো খেয়ে খাওয়া এবং না খাওয়া এই দুটো অপশনের মধ্যে যারা সেদিন লোভ সামলাতে পেরেছিল, নানা রকম প্রলোভন, সুখের প্রলোভন থেকে নিজেকে সামলাতে পেরেছিল, তারা ভবিষ্যৎ জীবনে বিরাট এক দিগদর্শী পুরুষ হতে পেরেছিল। তো স্বামীজি নিজের জীবনে আমরা জানি, স্বামীজি বলছেন যে তার যে শিকাগো বক্তৃতা, সেখানে যে দেওয়ার সাথে সাথেই একটা বিশাল একটা করতালি হলো, বহু মানুষ তাকে অ্যাকসেপ্ট করলো। স্বামীজি বলছেন এটার পিছনে আর কোনো রহস্য নেই, শুধুমাত্র তার চারিত্রিক সংযম, তার ব্রহ্মচর্য, সেটি হচ্ছে একেবারে শক্তির মতো হয়েছিল। সেই 30 বছর যখন তিনি শিকাগো বক্তৃতা দিচ্ছেন, তখন তার 30 বছর বয়স, সেই সময় মানে তার কাছে পুঞ্জীভূত সেই আত্মসংযম রয়েছে, সেই ব্রহ্মচর্যের ফলে সেটা একেবারে এমন শক্তিশালী হয়ে রয়েছে যে সেটা একটা দুটো কথা বলার সাথে সাথে একেবারে সারা আমেরিকা তিনি জয় করলেন। তো সেই জন্য স্বামীজি বলছেন যে শুধুমাত্র এই ব্রহ্মচর্যের জোরেই তিনি একেবারে বিশ্ব বিজয় করতে পেরেছেন। তো সেই জন্য এই যে জিতেন্দ্রিয়তা মানে এই যে ভারতীয় যে ব্রহ্মচর্যের যে ধারণা, যেখানে কোন রকম সুখের দিকে না তাকিয়ে বিদ্যা চর্চা এবং ঈশ্বর চিন্তা এই দিকে মনোনিবেশ করা। তো আমাদের প্রাচীন ভারতীয় যে ধারা, সেখানে ছাত্র জীবন হচ্ছে কঠোর সংযমের জীবন, সেখানে কোন রকম সুখের লালসা, সুখভোগের কোনো স্থান নেই। আগেকার দিনে তারা সব গুরু গৃহে চলে যেতেন এবং সেখানে কঠোর জীবন যাপন করতেন এবং শুধুমাত্র বিদ্যা চর্চা, নিজের পড়াশোনা এবং ঈশ্বর চিন্তা। তো সেই জন্য এবং তার সাথে সাথে কঠোর পরিশ্রম, তারা নানা জায়গায় তখন সেইভাবে তারা সেই জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনছেন, সেখান থেকে নিয়ে গুরুর সেবা করছেন, সেই আশ্রমের নানা রকম কাজ করছেন এবং তারপরে বিদ্যা চর্চা এবং তার সাথে সাথে কঠোর একেবারে আত্মসংযম। তো সেই জন্য আমাদের এই ছাত্র জীবনকে ভারতবর্ষে বলা হতো ব্রহ্মচর্য আশ্রম। ব্রহ্মচর্য আশ্রম, কারণ সেখানে কঠোর যে ঈশ্বর চিন্তা এবং আত্মসংযম অভ্যাস করা হতো। সেই কঠোর সংযম অভ্যাস করার ফলে তারপরে যখন তারা সমাজে ফিরে আসতো এবং সমাজের নানা রকম কাজে যখন প্রবেশ করত, তখন তারা অলরেডি অনেক বেশি নিজেকে জয় করে ফেলেছে এবং সব দিক থেকে তখন তারা সাকসেসফুল হতে পারত। তো সেই জন্য স্বামীজি বারবার বলেছেন যে এই ভারতবর্ষে যখন থেকে এই ব্রহ্মচর্যের আদর্শের উপরে শ্রদ্ধা চলে গেল আমাদের, যখন থেকে আমাদের মনে হলো না না যেরকম ইচ্ছা জীবন যাপন করব, যা ইচ্ছা তাই করব, এরকম যখন মনে হলো, তখন থেকেই ভারতের পতন হলো। স্বামীজি বলছেন ব্রহ্মচর্যের অভাবে দেশটা উচ্ছন্নে গেল। তাই স্বামীজি এবং ঠাকুর এবং মা তারা এসেছেন দেশে এই জিতেন্দ্রীয় কিছু মানুষ তৈরি করার জন্য, জিতেন্দ্রীয় স্ত্রী পুরুষ সবাইকে এরকম কিছু তেজি লোক তৈরি করার জন্য, যারা একেবারে সম্পূর্ণভাবে আত্মসংযম অভ্যাস করতে পারবে, নিজের জীবন থেকে দেখাতে পারবে এবং তাই দিয়ে সারা সমাজে বহু মানুষের মধ্যে একটি পবিত্র শুদ্ধ জীবনের জন্য একটি অনুপ্রেরণা দিতে পারবে। আর তৃতীয় হচ্ছে পরোপকারিতা, যে অন্যের জন্য কিছু করা, শুধু নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা, নিজের মাইনে, নিজের চাকরি, নিজের পরিবার, শুধু এইটুকুনি না, অপরের জন্য প্রাণপাত করতে হবে। তো সেই জন্য যখন এরকম ভাবে বহু আর কি একেবারে পরের জন্য প্রাণপাত করতে 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 স্বামীজি বলছেন কি লাভ হবে তাতে, বলছেন তখন হৃদয় সিংহ বিক্রমের সঞ্চার হবে। যে অন্যের জন্য প্রচুর আত্মত্যাগ করে কাজ করতে পারে, তার ভয় ডর দূর হয়ে যাবে, তার কোনো ভয় থাকবে না, সে সব শোকের পারে চলে যাবে, তার আর কোনো
এমনি তাকে তার ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ভয় আর থাকবে না। তখন তার অন্যের জন্যই তার একেবারে প্রাণ কাঁদবে, এবং অন্যের জন্য কাজ করতে করতে তখন তার একেবারে ভিতরে একটা রকম তেজ আসবে। তো সেই জন্য স্বামীজি এই যুগে বিশেষ করে এই যে সেবা যোগ, যেটা কি শিবজ্ঞানী জীবসেবা, যেটা শ্রী রামকৃষ্ণদেব প্রথম বলছেন এবং স্বামীজি সেটিকে একেবারে বিরাট আকারে রূপায়িত করছেন, তো সেখানে সেইটি একেবারে এনেছেন। তাই আমাদের তিনটে জিনিস ধরতে হবে অন্তত ভালো চরিত্র গঠনের জন্য। একটা হচ্ছে সত্য, দ্বিতীয় হচ্ছে পবিত্র চরিত্র, শুদ্ধ সংযত চরিত্র, ব্রহ্মচর্য, এবং তৃতীয় হচ্ছে সেবা, এই যে শিবজ্ঞানী জীবসেবা। এই আমরা যে এখানে এসেছি, এই বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটির সদস্য যারা রয়েছে, তারা কি সুন্দর ভাবে একেবারে স্বামীজির ভাবে এই নরনারায়ণের সেবা করছেন। কত ভাবে তোমরা হয়তো অনেকেই জানো, বা অনেকেই যারা জানো না তারা দেখবে যে বহু জায়গায় এরকম সাক্ষাৎ মানুষের মধ্যে ভগবান রয়েছেন, এই ভাব নিয়ে কত রকমের তারা নরনারায়ণের সেবা করছেন, কত রকম ভাবে কাজ করছেন। তো সেগুলি সত্যি মানে স্বামীজির ভাবের কাজ, এবং সত্যি খুবই সুন্দর। সেজন্য এই যে এই তিনটে স্তম্ভ আমাদের চরিত্র গঠনে, একটা হচ্ছে সত্য, সত্যবাদী হতে হবে, জিতেন্দ্রীয় হতে হবে, পরোপকারী হতে হবে। এই তিনটে আমাদের নিয়ে আমাদের জীবন যদি আমরা তৈরি করতে পারি, তাহলে দেখবো যে জীবনে যে কোনো দিকে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, শান্তি লাভ করতে পারবো, শান্তি দিতে পারবো, এবং নিজের জীবন ভেতর থেকে একটা শক্তি মনে হবে, বোধ হবে। তো সেই জন্য এরকম ভাবে আমাদের একটা খুব অসাধারণ একটি জীবন গঠন আমরা সবাই করতে পারবো। এবারে আমরা দেখি একটু একটু করে যে স্বামীজির জীবনে কিরকম আমাদের জীবনে যে ধরনের সাধারণ মানুষের জীবনে যে ধরনের চ্যালেঞ্জ আসে, সেগুলো স্বামীজির জীবনেও কি এসেছিল? হ্যাঁ, দেখা যাবে সেগুলো এসেছিল। প্রথমে আসি যে স্বামীজির জীবনে দুরকম জিনিস ছিল। তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে একেবারে এক খুব সম্ভ্রান্ত পরিবারে। বিশ্বনাথ দত্ত তখনকার দিনের একজন বড় উকিল, এবং তিনি খুব প্রাচুর্যের মধ্যেই তার ছোটবেলা কেটেছে। তিনি যে বাড়িতে জন্মেছিলেন সেখানে বেশ ভালোই কোনো খাওয়া পড়ার অভাব ছিল না, কিন্তু তার পিতা বিশ্বনাথ দত্তের মৃত্যুর পরে সেই তাদের এই চরম দারিদ্র্যের মধ্যে তাদের পড়তে হয়। তখন কোনো দিন খাওয়াও জোটেনি, কোনো দিন ছোট ভাইরা রয়েছে, মা রয়েছেন ভুবনেশ্বরী দেবী, এবং স্বামীজি নরেন্দ্রনাথ রয়েছেন। তখন কোনো দিন খাওয়াও জুটছে না, কোনো দিন জল খেয়ে শুয়ে পড়ছেন, কোনো দিন বলছেন বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে বলে চলে যাচ্ছেন, কারণ জানেন যে উনি যদি খান তাহলে অন্য কয়েকজনের খাওয়াটা কমে যাবে আর কি। এরকম স্বামীজির জীবনেও কিন্তু এইরকম একদিকে ছোটবেলায় সম্ভ্রান্ত প্রাচুর্যপূর্ণ একটি পরিবারে জন্ম, আবার অন্যদিকে কিন্তু চরম দারিদ্র মধ্যে পড়েছেন। তখন চাকরির জন্য নানা দিকে ঘুরে বেড়াচ্ছেন। তখন একেবারে কখনো বিদ্যাসাগরের স্কুলে কিছুদিন চাকরি পড়াচ্ছেন মাস্টারমশাই সেখানে, কিন্তু সেখানে সেই চাকরিটিও নানা রকম চক্রান্ত করে তাকে সেই চাকরি থেকেও কিন্তু বরখাস্ত করা হয়। তো সেই জন্য ঠিক আজকের দিনে যুবকদের যেরকম সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ঠিক সেগুলো স্বামীজির জীবনেও দেখা গেছে। কিন্তু তার মধ্যেও কি আমাদের স্বামীজির কাছ থেকে কি শেখার জিনিস আছে, যে ওই দিনেও কিন্তু, ওই কষ্টকর দিনেও কিন্তু তিনি বিন্দুমাত্র ভাবে কোনো তার চারিত্রিক স্খলন ঘটেনি, কোনোভাবে হতাশা তাকে গ্রাস করেনি, এবং সবসময় তার ঈশ্বরের উপর গভীর বিশ্বাস ছিল। একসময় তার মা ভুবনেশ্বরী দেবীও তাকে তিরস্কার করে বলছেন যে মানে তিনি সেই সকালে উঠে ভগবানের নাম করছেন, ভগবানের স্তব গান করছেন, সেই দেখে ভুবনেশ্বরী দেবীও একসময় বিরক্ত হয়ে বলছেন যে হ্যাঁ, শুধু ভগবান ভগবান করলি, কি করলেন ভগবান আমাদের জন্য। কিন্তু এইসব শুনেও কিন্তু স্বামীজি কখনোই সেই মূল সুরটি হারাননি। অত দারিদ্র, অত কষ্ট, বেকারত্ব, কোনো খাওয়া পড়া জুটছে না, কিন্তু তার মধ্যেও কিন্তু তিনি ভগবানকে ধরে রয়েছেন, সেই সত্যস্বরূপ ভগবানকে ধরে রয়েছেন। তারপরে তিনি এত বড় তেজি মানুষ তৈরি হলেন যে ভবিষ্যতে যাকে ধরে, যার বই পড়ে, যার কথা শুনে, যার চিন্তা করে বহু মানুষ আর কি আজও একেবারে শক্তি লাভ করছে। তো সেটা হচ্ছে স্বামীজির আদর্শ। অন্য যে কেউ হলে সেখানে হয় হতাশ হয়ে যেত, নয় ঈশ্বরে বিশ্বাস চলে যেত, নয় তার সে নানা রকম বিপথে চলে যেত, কিন্তু সেই সময় কিন্তু তা হলো না।
তারপরেও যখন তিনি সন্ন্যাসী হলেন, বরানগর মঠে যখন রয়েছেন, স্বামী ঠাকুর তাকে কঠিন দুটি দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এক হচ্ছে তার ত্যাগী শিষ্যদেরকে একজোট করে একটি সংঘ তৈরি করা, এবং দ্বিতীয় হচ্ছে ভারতের পুনর্জাগরণ, ভারতটাকে জাগাতে হবে। ঠাকুর তাকে এই দুটি কঠিন কাজ দিয়ে গেছিলেন। একলা মানুষ তখনকার দিনে, আমাদের আজকাল যুবকদের সবাইকে সেরকম একটু রেসপন্সিবল হতে হবে। আমাদেরও ভাবতে হবে যে প্রত্যেকের উপরে, স্বামীজি বলছেন যে টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইয়ার শোল্ডার্স, নিজের কাঁধে পুরো দায়িত্বটা নাও। বোধ করো যে পুরো ভারতের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করছে, বিশ্বের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করছে। আমরা সবসময় ভাবি ওইসব কাজ কি আর আমার হবে, আগে আমার একটা চাকরি হোক, আগে আমার পরীক্ষায় একটা ভালো নম্বর হোক, আগে আমি জেইতে পাস করি, আগে আমার হায়ার সেকেন্ডারি হোক, আগে আমার একটা পিএইচডি হোক, আগে আমার একটা চাকরি হোক, তারপরে এসব দেখা যাবে। কিন্তু স্বামীজি কিন্তু সেরকম না। স্বামীজি সেই তার চরম দারিদ্র একদিকে, সেই সময় ঠাকুরের দেওয়া এই দুটি স্বপ্ন, দুটি কঠিন কাজ। তখনকার দিনে এরকম সংঘবদ্ধ ভাবে সন্ন্যাসীরা থাকতেন না, তাদেরকে সংঘবদ্ধ করা, তারপরে ভারতের জন্য কিছু করা। ভারত তখন একেবারে পরাধীন দেশ, পুরো একেবারে নিজের উপর কোনো মানে আত্মবিশ্বাস নেই, সবসময় ভাবছে আমাদের ভালো কিছু নেই, সবকিছু ভালো আছে হচ্ছে একেবারে পাশ্চাত্যে, ইউরোপে, আমেরিকায়, এইসব জায়গাতেই যা কিছু ভালো আছে, আমাদের দেশে সব কিছু ভালো নেই, এরকম অবস্থা। এবং সবসময় তখনকার যারা সমাজ সংস্কারক ছিলেন, বেশিরভাগ সবাই পাশ্চাত্য ভাবাপন্ন ছিলেন, এবং পাশ্চাত্যের থেকেই সবকিছু আইডিয়া নিয়ে আমাদের বড় হতে হবে, ভারতের ভালো কিছু নেই। এটা সবসময় একটা এরকম দাসসুলভ দুর্বলতা। এই যে এই স্বামীজির যে স্বদেশ মন্ত্র, সেটা একেবারে ভারতের তখনকার দিনে সব একেবারে পুরো জল করছে, তখনকার ভাবটাই তুলে ধরছেন আর কি। এখনো আমাদের তাই, এখনো কজন ভারতীয় আমাদের নিজের ভারতীয়ত্ব নিয়ে আমরা গর্ববোধ করি, এখনো আমাদের কতজনের কনফিডেন্স আছে যে ভারতের এমন কিছু আছে যেটা অন্য কোথাও নেই। তাই জন্য স্বামীজি সেই কনফিডেন্স জাগানোর জন্য এসেছেন, সেই আত্মবিশ্বাস জাগানোর জন্য এসেছেন। তারপর যখন বরানগর মঠে গেলেন, সেখানেও খাওয়া দাওয়া কিছু নেই, কোনোদিন তারাকুচো পাতা সিদ্ধ করে খাচ্ছেন, কোনোদিন কোনো খাওয়া জুটছে না। তারপরে পরিব্রাজক অবস্থায় যখন ঘুরছেন, কখনো রাজার কাছে, কখনো একেবারে ভিখারির মতো ঘুরছেন। আবার যখন পাশ্চাত্যে যখন যাচ্ছেন, সেখানেও কেউ কেউ কখনো কখনো তাকে আদর যত্ন করছে, কেউ একেবারে চরম একেবারে অবহেলা করে রেখে দিচ্ছেন, হয়তো দুটো পাউরুটি ছুড়ে দিল, এরকম সেই নিয়ে রয়েছেন। তো এইরকম স্বামীজির কাছ থেকে আমাদের স্ট্যামিনা শিখতে হবে, যে তিনি একলা মানুষ পুরো একটা দেশকে জাগাবার জন্য কাজ করছেন, কিন্তু তার জন্য কেউ তার সাপোর্টে নেই, তার অন্তরঙ্গ মানুষজন অনেক সময় তাকে পুরোপুরি বুঝে উঠতে পারছে না। সেই সময় স্বামীজি একলা এরকম তেজের সাথে পুরো সব রকম বাধা বিপত্তিকে একেবারে অবজ্ঞা করে তিনি কাজ করে যাচ্ছেন। বিদেশে যখন রয়েছেন, ভারতীয়রা কেউ তার সাপোর্টে কিছু লিখছে না, কেউ তাকে তার জন্য একটা পরিচয়পত্র লিখে পাঠাচ্ছেন না। এমনকি শিকাগোর বিখ্যাত বক্তৃতা হয়ে যাওয়ার পরেও ভারতীয়রা কেউ লিখে পাঠালো না যে হ্যাঁ ইনি ভারতের প্রতিনিধি। সেই জন্য তাকে অনেকে সন্দেহ করতে লাগলো, ওখানে খ্রিস্টান মিশনারিরা তার এগেনস্টে চক্রান্ত করতে লাগলো। ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার, এরা ভারতীয় হয়ে ওখানে স্বামীজির এগেনস্টে সব রকম উৎসাহ রটাতে লাগলো। এইভাবে স্বামীজির কাছ থেকে শিখতে হবে যে কিভাবে নানা রকম মানে প্রতিকূল পরিবেশের কিরকম তেজের সাথে কাজ করা যায়। তাই আমরা তো সাধারণত ভেঙে পড়ি, আমরা ভাবি ও আমাকে এরকম বললো, আমি এত করলাম, আমাদের অভিমান হয়, আমরা ভেঙে পড়ি। কিন্তু স্বামীজি কিন্তু সেরকম না। স্বামীজি সেই একলা তিনি কিরকম তেজের সাথে একটা মানে কাজ করে গেছেন, এবং পুরো দেশটাকে একেবারে জাগ্রত করে দিয়ে গিয়েছেন। তাই জন্য এই যে দারিদ্র এবং প্রাচুর্যের মধ্যে স্বামীজি কিরকম অচল অটল হয়ে রয়েছেন। তিনি কখনো রাজার দরবারে রয়েছেন, কিন্তু আবার কখনো একেবারে দরিদ্রের কুটিরে। তোমরা অনেকেই হয়তো পড়েছো স্বামীজির জীবনে, স্বামীজি যখন আলোয়ারে রয়েছেন, তখন সেখানে এক বৃদ্ধা তার কুটিরে স্বামীজি যেতেন ভিক্ষা করতে। তো সেইখানে গেলে সে স্বামীজিকে খুব ভালোবাসতো এবং নিজের ছেলের মতো লালা বলতো, এবং তাকে ওই নিজের ওই আটা দিয়ে টিক্কর বানিয়ে খাওয়াতো। তো এইসব করে স্বামীজি বিদেশে গিয়ে শিকাগো বক্তৃতা, বহুদিন বিদেশে থাকার পরে পাশ্চাত্য জয়ের পরে যখন ভারতে ফিরে এসেছেন, আবার আলোয়ারে গিয়েছেন। আলোয়ারে গিয়ে একলা তিনি ওই বৃদ্ধা রাজার গেস্ট হিসেবে গিয়েছেন, আলোয়ারের মহারাজার গেস্ট হিসেবে গিয়েছেন।
সেখান থেকে স্বামীজি সেই বৃদ্ধার কুটিরে এসেছেন। সেই বৃদ্ধার কুটিরে এসেছেন একলা, কোন সৈন্য সামন্ত কেউ আসেনি। এবং আসতেই সেই বৃদ্ধা তো খুব আনন্দিত যে এতদিন পরে তার দাদার সাথে তার দেখা হচ্ছে, তার নিজের ছেলের মতো ভালোবাসতেন স্বামীজিকে। এবং তখন বলছেন যে দেখলে, শুনেছি এখানে একজন খুব বড় সাধু এসেছেন আর কি, অর্থাৎ স্বামীজি যে এসেছেন সেটা শুনেছেন। তো স্বামীজি বলছেন, স্বামীজি যে সেই বিখ্যাত ব্যক্তি সেটি সেই বৃদ্ধা বুঝতে পারেনি, তাই জন্য তাকেই গল্প করছে। স্বামীজি এসব অনেক কিছু শোনার পরে বলছেন যে আমি তো সেই সাধু। তখন বৃদ্ধা বলছে, না না, তুই কেন হবি, তুই তো আমার সেই লালা, তুই তো আমার ছেলে আর কি। তখন বলে ওসব করতে হবে, তুই টিক্কর খা বলে তিনি টিক্কর বানিয়ে স্বামীজি সেই ওই আটা দিয়ে একটা টিক্করের মতো বানিয়ে স্বামীজিকে দিচ্ছেন। স্বামীজি খুব আনন্দের সাথে সেটি খাচ্ছেন এবং বুঝতেই দিলেন না শেষ পর্যন্ত যে সত্যি সত্যি স্বামীজি সেই বিশ্বজয়ী সন্ন্যাসী, যে ওই বৃদ্ধার কাছে তার নিজের ছেলে লালার মতো আর কি। এবং স্বামীজি কিছুদিন ওই সেখান থেকে কিছু আটা নিয়ে বেলুড় মঠে তার ঘরে রেখেছিলেন, যে এত শুদ্ধ জিনিস, যে এর এত ভালোবাসা, এত ইয়ে, তাই জন্য সেটাকে তিনি পবিত্র জিনিস হিসেবে নিজের কাছে রেখেছিলেন। তো এইরকম স্বামীজির জীবন থেকে আমরা এটা শিখতে পারি যে একদিকে দরিদ্র কুটিরেও থাকতে পারেন, আবার একদিকে রাজা মহারাজাদের একেবারে মানে স্পেশাল গেস্ট হিসেবেও রয়েছে। তাই কিছুতেই কিছু না। তাই আমাদের যুবকদের এটা শিখতে হবে যে একদিকে প্রাচুর্য আর একদিকে দারিদ্র, দুটোর মধ্যে কি করে নিজস্ব চরিত্র বল রক্ষা করা যায়, কি করে নিজের প্রশান্তি এবং যে এই সমান ভাব রক্ষা করা যায়, এটা শিখতে হবে। দ্বিতীয়, ধরা যাক যে মান অপমান আমাদের সবার জীবনে, কেউ ভালো বললে আমাদের ভালো লাগে, কেউ নিন্দা করলে আমাদের খারাপ লাগে। কিন্তু স্বামীজির জীবনে আমরা কি দেখছি? স্বামীজির জীবনে দেখছি তিনি একদিকে বিশ্বের বড় বড় মানুষের কাছে একেবারে প্রচুর প্রশংসা পেয়েছেন, একেবারে বহু, সে একেবারে স্বামীজি তার শরীর থাকতে ইউরোপ, আমেরিকা, ভারতবর্ষ সব জায়গায় বহু বড় বড় মানুষ তাকে দেখে অবাক হয়েছে, বিস্মিত হয়েছে, তার প্রশংসা করেছে। আবার অনেকেই কিন্তু তার বিরোধিতা করেছে, তার নামে উৎসাহ রটিয়েছে, তার নামে অনেক কিছু করেছে। কিন্তু সবগুলোকে কিন্তু স্বামীজি দুটোকেই সমানভাবে নিজের কাছে গ্রহণ করেছেন। তাই আমাদের সবসময় আমরা আমাদের মাথায় রাখতে হবে যে এরকম পরিস্থিতি আমাদের সবার জীবনে আসতে পারে। একদিকে বিশাল অ্যাকসেপ্টেন্স আর একদিকে বিশাল রিজেকশন, দুটোর মধ্যে কিন্তু স্থির থাকতে হবে। কে স্থির থাকতে পারবে? যার নিজের ভিতরে একটি শান্তি রয়েছে, যে নিজের কোনো স্বার্থ নেই, তিনি প্রশংসার জন্য লালায়িত নন, নিন্দার ভীতও নন। তিনি শুধু জগৎ ভারতের জন্য কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, জগতের ভালো হওয়ার জন্য কাজ করছেন, সেটার জন্যই তিনি একেবারে প্রচন্ড ভাবে টার্গেট। তাই টার্গেট ফুলফিল করার সময় কোনো দিকে তাকালে চলবে না, কে প্রশংসা করলো, কে নিন্দা করলো, কোনো দিকে তাকালে চলবে না। কে ভালো, কোনোদিন ভালো খাবার জুটলো, ভালো খাবার জুটলো না, কোনো কিছুতেই ভীত বা চঞ্চল হলে চলবে না। আবার আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজির জীবনে একেবারে মানে যেরকম তিনি বিরাট, তার কাছে তিনি বহু রকমের প্রলোভন এসেছে, বহু রকমের তার কাছে অনেক এসেছে, কিন্তু সবগুলোতে কিন্তু তিনি একেবারে স্থির হয়ে থেকেছেন। আবার কখনো কখনো আবার দেখা যাচ্ছে যে মানে, তো এইগুলোর পিছনে কি করে আমরা স্বামীজির মতো হয়ে উঠতে পারবো? হ্যাঁ, স্বামীজি সত্যি অসাধারণ, তার মতো পুরোপুরি হয়ে ওঠা হয়তো কঠিন, কিন্তু স্বামীজি যদি একটা সাগর হন, তাহলে আমরা আমাদের ছোট ছোট কলসি, গ্লাস, বোতল, তাতে সেই সাগরের জল যতটা ভর্তি করা যায় সেটা পূর্ণ করে নিতে পারবো। তাই জন্য আমাদের আমরা যদি একটা ছোট কাপ হই, তাহলে সেই কাপটা পুরো করতে হবে। স্বামীজির সেই বিরাট মহাসাগর থেকে জল নিয়ে আমাদের পুরো হতে হবে, পূর্ণ হতে হবে। যদি আমরা কলসি হই, তাহলে সেই কলসিটা পূর্ণ হতে হবে। তাই জন্য যে যতটা পারি ততটা কিন্তু স্বামীজির ভাবে নিজেকে তৈরি করতে হবে। তো স্বামীজির ভাবে নিজের জীবন যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে 3 রকমের এক্সারসাইজ করতে হবে, 3 রকমের পরিশ্রম করতে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। তো ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম, স্বামীজি বারবার বহু জায়গায় বলেছেন যে বেশিরভাগ সমস্যা আমরা যদি প্রত্যেক দিন যদি শারীরিক ব্যায়াম করা হয়, শরীর যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু
সব রকম সমস্যা প্রায় স্বামীজি বলছেন যে 99% সমস্যার সমাধান হবে। সেই জন্য প্রত্যেক দিন অবশ্যই কিছুক্ষণ মানে বেশ একেবারে কঠোর ভাবে শারীরিক ব্যায়াম কিন্তু করতেই হবে, না হলে কিন্তু মানে সব রকম মনের চঞ্চলতা, শরীরের রোগ সবকিছুই দূর হবে যদি কেউ রেগুলার এক্সারসাইজ করতে পারে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। সেই জন্য মানে যেরকম আমরা রোজ খাওয়া দাওয়া ঠিক করছি সেরকম ঠিক আমাদের এক্সারসাইজ রোজ করতেই হবে, ফিজিক্যাল এক্সারসাইজ রোজ করতেই হবে। স্বামীজি নিজে মানে একেবারে শেষ বয়স পর্যন্ত বেলুন মঠেও তিনি কিন্তু রোজ একেবারে সেই মুগুর নিয়ে এক্সারসাইজ করছেন, সব রকম এক্সারসাইজ করছেন। এক্সারসাইজের মধ্যে সাধারণত দু ধরনের করলে ভালো। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ উনি বলছেন যে একদিকে কিছু খেলাধুলা করার অভ্যাস রাখলে ভালো, সে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, সুইমিং যে যেরকম ভালোবাসে সেরকম করতে পারে। আরেকদিকে কিছু ব্যায়াম অর্থাৎ যোগাসন কিংবা ডাউন বৈঠক কিংবা নানা রকম এক্সারসাইজ যা রয়েছে সেগুলো করতে হবে। একদিকে ব্যায়াম আর একদিকে খেলাধুলা, দুটোই করতে হবে। দুটোর দুরকম উপকারিতা আছে। একটা আমাদের শুধু একটা করলে কিছুটা পরে আলস্য আসতে পারে, আবার শুধু আরেকটা করলে কিছুটা চঞ্চলতা আসতে পারে। দুটো কম্বাইন করে করলে অর্থাৎ ব্যায়াম এবং খেলাধুলা দুটো যদি একসাথে কম্বাইন করে করা হয় তাহলে অনেক সময় সেটা খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে সুনিয়ন্ত্রিত করবে। তাই রোজ কিছু শারীরিক ব্যায়াম করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, রোজ কিছু ভালো বই পড়তে হবে, যে ভালো আইডিয়া দিয়ে নিজের ভেতরটাকে পূর্ণ করতে হবে। স্বামীজি নিজে প্রচুর বই পড়েছেন। স্বামীজি একদিকে যেমন প্রচুর একেবারে ব্যায়াম করেছেন, তার তিনি কুস্তির আখড়ায় গিয়ে একেবারে কুস্তি লড়েছেন, পালোয়ানি তার চেহারা ছিল, এবং তার সাথে সাথে কিন্তু তিনি কিন্তু প্রচুর বইও পড়েছেন। বরানগর মঠে যখন খাওয়া দাওয়া প্রায় জুটছে না, খাওয়া নেই, জামা কাপড় নেই, কিছু নেই, কিন্তু কিছু বেশ ভালো বই রয়েছে, অনেক বই রয়েছে। তাই আর কিছু না থাক, তাদের কাছে কিন্তু কিছু ভালো বই ছিল, নানা রকমের বই। স্বামীজি তার জীবন দশায় কত রকমের বই পড়েছেন। একদিকে ভারতীয় শাস্ত্র সব পড়েছেন সব, তারপরে আবার ওয়েস্টার্ন ফিলসফি, ইতিহাস, সায়েন্স সবকিছুই তখনকার দিনে একেবারে পুরো প্রচুর বই পড়েছেন। সেই জন্য কনস্ট্যান্টলি আমাদের কিছু ভালো বই পড়ার হ্যাবিট থাকতে হবে, এবং বই পড়ার জন্য আমাদের কিছু পন্থা অবলম্বন করলে ভালো। ধরা যাক যে একটা পেন্ডুলাম মেথড রয়েছে। পেন্ডুলাম মেথড কিরকম, যে ধরা যাক আমি 15 মিনিট একটা বই পড়লাম, 15 মিনিট সেই বই পড়ার পরে আমি ছোট্ট ছোট্ট করে পয়েন্ট লিখলাম, যে আমি বইটা বন্ধ করে আমি মনে করার চেষ্টা করলাম যে আমি গত 15 মিনিটে কি পড়লাম। তো সেখানে হয়তো আমি ছোট ছোট করে পয়েন্ট জট ডাউন করে আমি 10টা পয়েন্ট লিখতে পারলাম। তারপরে বইটা আরেকবার খুলে দেখতে হবে যে সেখানে কি আছে। সেখানে দেখব যে সেখানে হয়তো আরো 2টো পয়েন্ট ছিল যেটা আমি হয়তো তখন লিখতে পারিনি। তাহলে 12টা পয়েন্ট হলো। এবার 12টা পয়েন্ট মনে পড়ছে তো, 12টা পয়েন্ট মনে করার চেষ্টা করছি। যেই মনে পড়ে গেল তখন আবার নতুন নেক্সট অংশটা পড়তে শুরু করলাম। তাই জন্য 15 মিনিট পড়ছি রিডিং, আর 15 মিনিট রিক্যাপিচুলেশন, আবার 15 মিনিট রিডিং, আবার 15 মিনিট রিক্যাপ করা। রিক্যাপ মানে আবার ফিরে দেখা আমি কি পড়লাম এতক্ষণ। তাই জন্য 15 মিনিট পড়া, 15 মিনিট ফিরে দেখা কি পড়লাম, আবার 15 মিনিট পড়া, আবার 15 মিনিট রিক্যাপ করা আমি কি পড়লাম। এইভাবে 1 ঘন্টা পড়া হয়ে গেল। 1 ঘন্টা পড়া হয়ে যাওয়ার পরে একবার দেখে নেওয়া গত 1 ঘন্টায় কি পড়লাম। এইভাবে পড়লে আমাদের পড়াটা আমাদের মাথায় থাকে। ঠিক পেন্ডুলাম মেথড কেন বলে এটাকে? পেন্ডুলাম তোমরা দেখেছো ফিজিক্সের ল্যাবে? পেন্ডুলাম একটা স্ট্রিং এর সাথে একটা আয়রন বল থাকে, সেটা একবার এদিকে যাচ্ছে, আবার একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে। তাহলে ওই যে একবার এগোচ্ছি আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি, পড়ছি, আবার সেটাকে ফিরে দেখছি, আবার পড়ছি, আবার ফিরে দেখছি। এইভাবে যদি পড়া হয় তাহলে সেটা অনেকটা বেশি কার্যকরী হবে। না হলে আমরা সেই পড়ে যাই, অনেক সময় অনেক ঘন্টা পড়ে যাই, কিন্তু সেগুলো কোনো কাজে দেয় না, সেগুলো আমাদের মধ্যে ধরে রাখতে পারি না। তারপরে তৃতীয় হচ্ছে স্পিরিচুয়াল এক্সারসাইজ। তাহলে কি কি হলো? ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ আর স্পিরিচুয়াল এক্সারসাইজ। তাহলে স্পিরিচুয়াল এক্সারসাইজ হচ্ছে আধ্যাত্মিক ব্যায়াম। আধ্যাত্মিক ব্যায়াম কিরকম না, হ্যাঁ, আধ্যাত্মিক ব্যায়াম হচ্ছে যে কিছুক্ষণ আমরা রোজ একটু ধ্যান অভ্যাস করা,
প্রার্থনা অভ্যাস করা, এই ধরনের একটি ধ্যান, প্রার্থনা, মনন, বিচার, এগুলোকে অভ্যাস করা, এটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল এক্সারসাইজ। তাই রোজ আমাদের এই 3 ধরনের এক্সারসাইজ যেন অবশ্যই করি আমরা, যেন আমাদের যে রুটিন থাকে তাতে যেন রোজ কিছু শারীরিক ব্যায়াম থাকে, রোজ কিছু ভালো বই পড়া থাকে, এবং রোজ কিছু মানে ধ্যান বা প্রার্থনা বা জপ বা এরকম একটি আত্মসমর্পণ যেন থাকে। তো সেই জন্য এই 3টেকে কম্বাইন যদি কেউ করতে পারে তার ডেইলি রুটিনে, তাহলে সে ঠিক এগোতে পারে। স্বামীজির মধ্যে এই 3টেই একেবারে সুষম ভাবে সুগঠিত হয়ে রয়েছে। স্বামীজি প্রচুর ব্যায়াম করেছেন, প্রচুর বই পড়েছেন, প্রচুর ধ্যান জপ করেছেন। তো সেই জন্য এই 3টে করার ফলে তার এরকম একটি অসাধারণ শক্তিশালী জীবন চরিত্র গঠন হয়েছে। তো এই 3টে কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের একটি খুব ভালো সুন্দর ডেইলি রুটিন থাকতে হবে। ডেইলি রুটিনটা এমন হবে যে সেইটাতে আমাদের কি লাভ হবে। ধরা যাক কেউ সকালবেলা ধরা যাক 5টার সময় উঠলো, এবারে 5টার সময় উঠে তার মুখ হাত ধুতে হয়তো 10 মিনিট লাগবে, সে 10 মিনিট রাখলো তার মুখ হাত ধোয়ার জন্য। তারপরে তার ঘরটা গোছাতে তার হয়তো আরো 10 মিনিট লাগবে, ঘর ঝাড়মাছ করে একটুখানি বিছানা চাদর ঠিকঠাক করে। তারপরে সে হয়তো 15 মিনিট ধ্যান করলো, ধ্যান জপ প্রার্থনা এরকম করলো। তারপরে সে হয়তো আধ ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টা এক্সারসাইজ করলো। তারপরে সে হয়তো স্নান করলো, তারপর ব্রেকফাস্ট করলো, তারপরে নিজের পড়াশোনা করলো, তারপরে আরো নিজের স্কুল কলেজ যেসব জায়গায় গেল, তারপরে ফিরে এসে আবার কোনো খেলাধুলা করলো, তারপরে আবার 15 মিনিট ধ্যান করলো, তারপরে আবার সে তার পড়াশোনা করলো, ঠিক একটা টাইমে রাতের খাওয়া দাওয়া করলো, এবং তারপরে রাত্রে শুতে যাওয়ার আগে আবার কিছু একটা ভালো বই পড়ে সে শুয়ে পড়লো। এইভাবে যে রুটিনটা করলো, সেই রুটিনটার মধ্যে এমন একটা ইয়ে থাকতে হবে যেন সেটা ঠিক ঠিক পালন হয়। ধরা যাক 15 মিনিট মুখ হাত ধোয়া, 15 মিনিট ঘর গোছানো, 15 মিনিট জপ ধ্যান করা, আধ ঘন্টা এক্সারসাইজ করলো। তাহলে যখন যে টাইমটা হয়ে যাবে তখন সেখান থেকে মনটাকে তুলতে হবে। ধরা যাক 15 মিনিট হয়ে গেছে ঘর গোছানোর জন্য, তখনই মনটাকে তুলে নেক্সট ধ্যান জপ প্রার্থনা সেখানে আবার মন দিতে হবে। আবার 15 মিনিট হয়ে যাওয়ার পরে আবার মনটাকে তখনই তুলে আবার নেক্সট এক্সারসাইজে দিতে হবে। আবার এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে আবার সে স্নান টান করে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার সময় মন দিয়ে করতে হবে। যখন যে কাজটা করা হবে খুব মন দিয়ে করতে হবে, পুরো মনটা দিয়ে যেন আমরা করি। সে পড়াশোনাই হোক, এই শুনবে, তো পড়াশোনাই হোক, কিংবা এখন মন দেওয়া অভ্যাস না করলে, পরে এই সময়টা বেকার যাবে। সেই জন্য যখন যেটা করবো আমরা সকলে একেবারে খুব মন দিয়ে করতে হবে। যখন হয়ে যাবে তখন আবার এটাকে ছেড়ে দিয়ে নেক্সট কাজে যেতে হবে। তাহলে কিরকম একটা জিনিস ডিটাচমেন্ট অভ্যাস হচ্ছে, মনটা সেখান থেকে তুলে নেওয়ার ক্ষমতা অভ্যাস হচ্ছে। তাই শুধু কনসেন্ট্রেশন অভ্যাস করলে হবে না, শুধু মনোযোগ অভ্যাস করলে হবে না, মনটাকে সেই কাজটাকে থেকে আবার মনটাকে তুলে নেক্সট কাজে দেওয়ার ক্ষমতাও থাকতে হবে। কেন শুধু কনসেন্ট্রেশন অভ্যাস করলে হবে না? কারণ শুধু কনসেন্ট্রেশন যদি কেউ অভ্যাস করে তাহলে অনেক সময় কি হয় যে আমি একটা হয়তো খুব জরুরি বিষয়ে মনোসংযোগ করছি, সেটা তো খুবই ভালো। আবার কখনো হয়তো কেউ মোবাইল দেখতে দেখতে এমন এনগ্রসড হয়ে গেল যে আর পড়াশোনা উঠে গেল, খেলাধুলা হলো না, সে একেবারে ওটাতেই মন একদম মগ্ন হয়ে গেল। কারণ সে ডিটাচমেন্ট অভ্যাস করেনি, সে মনকে ওখান থেকে তুলতে অভ্যাস করেনি, মন দিতে অভ্যাস হয়েছে, মন সেখান থেকে তুলে নেওয়ার ক্ষমতা তার হয়নি। তাই যদি ডেইলি রুটিন যদি কেউ অনুসরণ করে যে আমার 15 মিনিট একটা কাজের জন্য রেখেছি, সেটা 15 মিনিট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মনটাকে তুলে নেক্সট কাজে দিতে হবে। আবার সেখান থেকে মনটাকে তুলে নেক্সট কাজে দিতে হবে। টাইম আপ হয়ে গেলে তখন আবার মনটাকে তুলে নেক্সট কাজে দিতে হবে। এইরকম স্বামীজি তাই বলছেন যে এরকম ডিটাচমেন্ট এবং অ্যাটাচমেন্ট, কনসেন্ট্রেশন এবং ডিটাচমেন্ট দুটোই কিন্তু ভালোভাবে অভ্যাস করতে হবে। এইটা একটা খুব জরুরি বিষয়। আর
তাহলে এরকম 3 রকম ব্যায়ামের কথা শুনলাম। এবারে আমরা কয়েক রকমের বিশ্রামের কথা শুনি। তা আমরা তো পরিশ্রম করতে করতে হয়তো হাঁপিয়ে যাবো, যে এত রকম কাজ করতে হবে, ব্যায়াম করতে হবে, পড়াশোনা করতে হবে, ধ্যান জপ করতে হবে, তাহলে তো খুব পরিশ্রম হবে। তাহলে কি একটু বিশ্রাম পাবো না? আচ্ছা হ্যাঁ, ভালো করে বিশ্রামও নিতে জানতে হবে। কি কি বিশ্রাম নিতে হবে? না, প্রথমে ফিজিক্যাল রেস্ট। ফিজিক্যাল রেস্ট মানে শারীরিক বিশ্রাম। তাহলে শারীরিক বিশ্রাম মানে ঘুম। তাহলে ভালো করে ঘুমাতেও জানতে হবে। আমরা বেশিরভাগ লোক ভালো করে ঘুমাতেই জানি না, আমরা জাস্ট ক্লান্ত হয়ে যাই, দিয়ে তারপরে এমনি পড়ে গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু সেভাবে ঘুমালে বেশিরভাগ সময় ঠিক বিশ্রামটা হয় না। তাই ঠিক ঠিক যদি ঘুমানো একটা সুন্দর আর্ট রয়েছে, সাধনা রয়েছে, তাহলে ঠিক ঠিক ঘুমানোর জন্য বারবার ঘুমালে চলবে না। দিনে একবার ঘুমাবো, রাতে একবার ঘুমাবো, মাঝে মাঝে একটু ঘুমিয়ে নেবো, এরকম করে ঘুমালে বিশ্রাম হবে না। তাই জন্য একেবারে রাত্রিবেলায় যদি কেউ ঘুমাচ্ছে, তাহলে তখন একেবারে খুব মন দিয়ে সেটার জন্য প্রস্তুত হতে হবে। কিরকম না, ধরা যাক কেউ রাত্রি 10:30 কি 11টার সময় শুতে যাবে, তাহলে তার আধ ঘন্টা বা 45 মিনিট আগে তার স্ক্রিন টাইম গুলো অফ করতে হবে। মোবাইল দেখা, ল্যাপটপ দেখা, যত স্ক্রিনের যে লাইট, ওটা আমাদের ঘুমটাকে বিঘ্নিত করে। তো সেই জন্য সেই সব বন্ধ করে দিয়ে, তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমানোর জন্য সব রেডি, তখন ভালো কিছু বই পড়তে হবে। 10 মিনিট কিছু ভালো বই, স্বামীজির বই, ঠাকুরের বই, মায়ের বই, যার যেটা ভালো লাগে সেরকম কিছু ভালো বই পড়ে তারপরে লাইট অফ করে ঘুমাতে হবে। এবং তার আগে কিছুক্ষণ একটু ধ্যান করে, 2 মিনিট ধ্যান করে তারপর শুয়ে পড়া হবে। এইভাবে যদি কেউ শোয়ার আগে ভালো বই পড়ার অভ্যাস করে, তাহলে ওই চিন্তাগুলো তার মনের মধ্যে বীজের মতো যাবে, এবং সেই বীজগুলো ধীরে ধীরে সেখান থেকে অঙ্কুরিত হবে, এবং তার পার্সোনালিটিটা সেরকম তৈরি হবে, তার ব্যক্তিত্বটা সেরকম তৈরি হবে। তাই রাত্রে শুতে যাওয়ার আগে আমরা কি চিন্তা করছি, কি বই পড়ছি, কিরকম ভাবে হচ্ছে, সেই রকম আমাদের ব্যক্তিত্ব তৈরি হবে। তাই ঘুমাতে যাওয়ার আগে ভালো বই পড়ে শুতে হবে, কারণ ওই সময় আমরা আর অ্যাক্টিভলি কিছু ভাবনা চিন্তা করবো না ঘুমের সময়। তাহলে তার আগে যে চিন্তাগুলো মনের মধ্যে প্রথিত করা হয়েছে, সেগুলো অঙ্কুরোদ্গম হবে, জার্মিনেট হবে, এবং সেগুলো সারা রাত্রি ধরে আমার মনের মধ্যে ক্রিয়া করে আমার শরীর, মন, বুদ্ধিকে সেরকম ভাবে গঠন করবে। তাই জন্য রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এরকম ভাবে নিজের একটা প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, তাহলে কখন ঘুমাতে যাব? যে কেউ কেউ বলবে রাত্রি 1টা, 2টো, 3টে, কেউ কেউ ভোর 5টা, এরকম অনেকের হ্যাবিট আছে যে সারা রাত্রি জেগে ভোরবেলায় ঘুমাতে যাচ্ছে, রাত্রি 4টের সময়, 3টের সময় ঘুমাতে যাচ্ছে। এইগুলো কিন্তু ভালো হ্যাবিট না। তাহলে আমাদের ভালো হ্যাবিট ডেভেলপ করতে হবে, যেটা সত্যি সত্যি আমার ঘুম কখন ভালো হবে। তো বলছে যে রাত্রি 10টা থেকে 2টো, এই সময় হচ্ছে ঘুমের জন্য বেস্ট টাইম, একদম গোল্ডেন পিরিয়ড। ওই সময় যে যে ঘুমাতে পারবে, এখন বেশিরভাগ অনেকে ওই সময় জেগে থাকে, 10টা থেকে 2টো জেগে থাকে, তারপরে ঠিক ঠিক ঘুম হয় না। তাই কি হচ্ছে, বহু মানুষ মানসিক ভাবে মানে বিপর্যস্ত হচ্ছে, নানা ভাবে তাদের মানসিক নানা রকম সমস্যা দেখা যাচ্ছে, নানা রকম তাদের সাইকোলজিক্যাল প্রবলেম দেখাচ্ছে, নানা রকম ওষুধ খেতে হচ্ছে ঘুমের জন্য। তো সেজন্য তাড়াতাড়ি ঘুমাতে যেতে জানতে হবে। তো 10টা, 10:30টার মধ্যে যদি কেউ শুয়ে পড়ে, তার জন্য একটু আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটা চলা করতে হবে। খেয়ে দিয়ে ধপ করে ঘুমিয়ে পড়লে হবে না, কারণ সেখানে মানে খাওয়াটা হজম হবে না। তারপরে ওরকম ভাবে যদি কেউ ঠিক ঠিক ঘুমাতে পারে, আর যদি ভোর ভোর উঠতে পারে, তাহলে সে দেখবে তার শরীর ভালো আছে, তার অ্যালার্টনেস ভালো হয়েছে, তার পারফরমেন্স ভালো হচ্ছে সব বিষয়। তো সেইটা একটা খুব জরুরি জিনিস। আর যদি কেউ সকালবেলা ঘুমাতে যায়, যে সারা রাত্রি জেগে, সারা পৃথিবী যখন জেগে গেল, প্রকৃতি যখন জেগে গেল, পাখি, কুকুর, মুরগি সব ডেকে ডাকাডাকি শুরু করলো, তখন আমি ঘুমাতে যাচ্ছি, তাতে শারীরিক ক্লান্তির ফলে ঘুমিয়ে পড়লাম, কিন্তু মনের একটা অংশ জেগে থাকে। চারিদিকে আওয়াজ হচ্ছে, তো চারিদিকে প্রকৃতি জেগে গেছে, তার ফলে আমাদের ডিপ স্লিপ হয় না। ডিপ স্লিপ হলে তখনই আমাদের ঠিক ঠিক শরীর মনে বিশ্রাম হয়।
ডিপ স্লিপের কি বৈশিষ্ট্য? ডিপ স্লিপে এই যে আমরা যখন জেগে আছি তখন এই আশা করি সবাই জেগে আছি না, যাই হোক তো সেখানে তো যখন আমরা জেগে আছি সবাই, তো সেখানে সবাই আমরা দেখছি যে এতজন বসে আছি, আমরা কিছু জিনিস ভালো লাগছে, কিছু জিনিস বোরিং লাগছে, কিছু জিনিস খারাপ লাগছে, এরকম নানা রকম অভিজ্ঞতা হচ্ছে। দিয়ে তারপরে যখন আমরা ঘুমিয়ে পড়ছি স্বপ্ন জগতে, সেখানে ওরকম অনেক জিনিস দেখতে পাচ্ছি। এই যে বহুত্বের যে অভিজ্ঞতা হচ্ছে যে আমরা সবাই আলাদা আলাদা, এর মধ্যে কিছু জিনিস ভালো লাগে, কিছু জিনিস খারাপ লাগে, কিছু জিনিসের ভালো সুখ হচ্ছে, কিছু জিনিসের দুঃখ হচ্ছে। কিন্তু যখন গভীর ঘুমে ডিপ স্লিপে যখন আমরা চলে যাচ্ছি তখন আর বহুত্বের বোধ নেই। তোমাদের রোজ ডিপ স্লিপ হয় তো কিছুক্ষণ নাকি, যে সুষুপ্তি, যখন একেবারে সব একেবারে মার্জ হয়ে গেছে, একটা অখণ্ড সচ্চিদানন্দ একটা এক্সপিরিয়েন্সের মধ্যে মার্জ হয়ে গেছে। কালো একটা কিছু অন্ধকারের মধ্যে সব নিজেকে ভুলে গেছি, বন্ধু বান্ধব, পাড়া পড়শি, আত্মীয় পরিজন, দেশ কাল পাত্র সব ভুলে গিয়ে আমরা অল্প কিছুক্ষণ ওই একটা একত্বের মধ্যে মিশে যাই। ওইটা আসলে খুব মানে আমাদের ওই একত্বের অনুভূতিটা, অদ্বৈত অনুভূতি রোজ আমাদের একবার করে অল্প একটু হচ্ছে ঘুমের মধ্যে। তা সেখান থেকে যখন ফিরে আসছি আমরা কি বলি যে আজকে না খুব ভালো ঘুম হয়েছে, খুব ভালো ঘুম হয়েছে। কেন বলি? কারণ খুব তৃপ্তি লাগে। কেন তৃপ্তি লাগে? কারণ ওখানে বহুত্বটা চলে গেছে, অনেক ছিল, অনেকের বোধ চলে গিয়ে একের বোধ এসে গেছিল, তাই খুব ভালো লাগে। সেই ওইখানে রোজ একবার না পৌঁছালে শরীর মনের পারফরমেন্স, শরীর মনের ক্লান্তি দূর হয়। সেই জন্য আমাদের ঠিক ঠিক শারীরিক বিশ্রাম নিতে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে একটা সোশ্যাল রেস্ট। সোশ্যাল রেস্ট কিরকম না, আমরা সারাক্ষণ দুরকম লোক আছে। কেউ কেউ অনেকের সাথে মিশে ওই হট্টগোল, গল্প, আড্ডা, খেলাধুলা, মজা করতে ভালোবাসে। তাকে যদি একলা ঘরে থাকতে বলা হয়, সে কিরকম একটা মন মারা হয়ে যায়, লোনলি লাগছে। আজকাল সবাই বলে লোনলি ফিলিং হচ্ছে, মানে একলা একলা লাগছে, কারণ তার একা থাকার অভ্যাস নেই। তাই আবার কেউ কেউ আছে যারা ঘর থেকেই বেরোতে চায় না, ঘরের মধ্যেই থাকে, কারোর সাথে মিশতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কোথাও গিয়ে একসাথে কিছু কাজ করতে ভালো লাগে না, নিজের মতো ঘরে পড়াশোনা করছে কি কিছু কাজ করছে। এরকম দুটোর মধ্যে আমাদের ব্যালেন্স রাখতে হবে। আমাদের ঘরে একলা কিছু কাজকর্ম, পড়াশোনা, এক্সারসাইজ, এই নিয়েও আনন্দে থাকার ক্ষমতা থাকতে হবে। আবার বেরিয়ে অনেকের সাথে মিলেমিশে আনন্দে কিছু কাজ করার ক্ষমতাও থাকতে হবে। তো এইভাবে আমাদের দুরকম ক্ষমতায় থাকতে হবে। তাহলে সোশ্যাল রেস্ট হচ্ছে এটা, যে আমি সোসাইটি বা সমাজের থেকে কিছুক্ষণ বিস্মৃতি নিয়ে নিজে একলা ঘরেও আনন্দে থাকার ক্ষমতা থাকতে হবে, আবার বেরিয়ে গিয়ে অনেক মানুষের সাথে আনন্দে কাজকর্ম করারও ক্ষমতা থাকতে হবে, মিলেমিশে কাজ করার ক্ষমতাও থাকতে হবে। তারপরে আরেক ধরনের বিশ্রাম হচ্ছে ক্রিয়েটিভ রেস্ট। ক্রিয়েটিভ রেস্ট মানে সৃজনশীল বিশ্রাম। ধরা যাক কেউ গান করতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ কবিতা লিখতে ভালোবাসে, কেউ কবিতা আবৃত্তি করতে ভালোবাসে, কেউ কিছু লেখালেখি করতে ভালোবাসে। এরকম কিছু সৃজনশীল হ্যাবিট থাকতে হবে, যেটা ঘরে বসে এরকম ভাবে করা যায়, সেরকম দেখতে হবে। তারপরে কিছুক্ষণ আমাদের সেন্সরি রেস্ট, আমাদের ইন্দ্রিয়গুলোকে বিশ্রাম দিতে জানতে হবে। আমাদের সবসময় মোবাইল নিয়ে আমরা সবাই ব্যস্ত, তো যাতে সেরকম না হয় সেটা মাঝে মাঝে মোবাইলটাকে সাইলেন্ট করে। আজকাল সবাই জিজ্ঞেস করে যে মোবাইল অ্যাডিকশন প্রচন্ড ভাবে সবার রয়েছে, তাহলে কি করবে? সে নিজের চেষ্টা করেও বেরোতে পারছে না, তাহলে কি করবে? সে মোবাইলটাকে সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রেখে দাও, বা সাইলেন্ট না করে এমনি ব্যাগের মধ্যে রেখে দাও। হাতের কাছে মোবাইল থাকলে ওটাকে সবসময় ইউজ করতে ইচ্ছে করে। তো যখন আমরা মোবাইলটাকে ব্যাগের মধ্যে রেখে দিলাম, তাহলে বাজলে আমরা গিয়ে ধরলাম, যেরকম ল্যান্ডলাইন ফোন যেরকম হয় সেরকম ধরলাম, কিন্তু হাতের কাছে রাখলে চলবে না। সেই জন্য সেন্সারি রেস্ট মানে এই সব একটু সব রকম জিনিসের থেকে নিজেকে একটু কাট অফ করে একটু বিশ্রাম নেওয়ার অভ্যাস রাখতে হবে। তো সেই জন্য দরকার হলে ফোন বাজলে ধরতে হবে, এই নয় যে আবার কেউ ফোন করে পাচ্ছে না, সেরকম হলেও হবে না, কিন্তু ফোনটাকে নিজের হাতের কাছে রাখলে আমরা সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল হয়। এরকম নানা রকমের বিশ্রাম রয়েছে। এবং সর্বশেষে হচ্ছে ইমোশনাল রেস্ট, যে আমার আবেগগুলোকে কি করে শান্তি দেব।
আবেগ আমাদের কি করছে না, সবসময় কিছু মানুষের সঙ্গ খুঁজছি যে আমাকে হেল্প করবে, সাপোর্ট করবে, ভালোবাসবে, এরকম মানুষের সঙ্গ খুঁজছি। সেই জন্য আমাদের ভগবানের সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। ঠাকুর, মা, স্বামীজি বা যেভাবে ভালো লাগে, দুর্গা, কালী, শিব, সরস্বতী, আল্লাহ, গড, যিশু, যেভাবে ভালো লাগে তার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। হয় তিনি পিতা, আমি তার পুত্র, তিনি মা, আমি তার ছেলে, আমি তার সন্তান, কিংবা তিনি প্রভু, আমি তার দাস, কিংবা তিনি আমার পরম প্রিয় বন্ধু। এরকম একটা তার সাথে একটা খুব ইমোশনাল রিলেশনশিপ তৈরি করতে হবে। আমরা মানুষের সাথে যদি আমরা সেইটা এক্সপেক্ট করি, সেখানে দুঃখ পেতে হবে। আর যদি ভগবানের সাথে সেই রকম একটা সম্পর্ক স্থাপন করা যায়, তখন তাতে মন আরো আনন্দে পূর্ণ হবে এবং কিছু সময় কারোর সাহায্য ছাড়াই আমরা ভগবানকে নিয়ে আনন্দে সময় কাটাতে পারবো। তাই এটি আবেগের বিশ্রাম। তো এইভাবে আমাদের নানা রকম ভাবে পরিশ্রম করতে জানতে হবে, নানা রকম ভাবে বিশ্রাম নিতেও জানতে হবে। সবশেষে আমি কয়েকটা ঘটনা বলি। দুই বন্ধু, একজনের নাম হচ্ছে স্বামীজি, নিঃস্বার্থ হওয়ার কথা বলেছেন, অন্যের জন্য কাজ করার কথা বলেছেন, অপরের জন্য প্রাণপাত করার কথা বলছেন। তো সেখানে দুই বন্ধুর গল্প। একজনের নাম হচ্ছে অশ্বিন কার্তিক, আর একজনের নাম হচ্ছে ভরত শর্মা। ভরত শর্মা খুব ভালো ক্রিকেট খেলে এবং অশ্বিন কার্তিক পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে ফিজিক্যালি চ্যালেঞ্জ, সেই জন্য তাকে হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। সে ওই জন্য নিজের চলাফেরা করার ক্ষমতা কম। তো দুই বন্ধু একই স্কুলে পড়ে। প্রথমে তাদের মধ্যে খুব একটা বন্ধুত্ব ছিল না, তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এবং তারপরে কি হলো, যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই যে ক্রিকেটে ভালো ছিল ভরত শর্মা, সে কেমিস্ট্রিতে ব্যাক পেল, কেমিস্ট্রিতে পাস করলো না। এবং যে অশ্বিন কার্তিক যে ছিল, সে খুব পড়াশোনায় ভালো, সে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে গেল। এবারে কি হবে, এতদিন পর্যন্ত সে যেহেতু নিজে ভালো লিখতে পারতো না, হাতের প্রবলেম ছিল, তাই তার হয়ে তার বন্ধু এই যে ভরত শর্মা, সে লিখে দিত, ক্লাস নোট গুলো নিয়ে নিত এবং তার বন্ধুকে দিত। এবারে তো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে, কিন্তু তার জন্য তার ক্লাস নোটটা কে নেবে? তার ক্লাস নোট নেওয়ার জন্য তার বন্ধু এই ভরত শর্মা ক্লাসের জানলার বাইরে দাঁড়িয়ে থাকতো, জানলার বাইরে দাঁড়িয়ে তার জন্য ক্লাস নোট নিত। সে যেহেতু ওই কলেজের ছাত্র নয়, তাই জন্য সে তো ওই কলেজে ভর্তি করতে পারবে না ক্লাসরুমে, সে জানলার বাইরে দাঁড়িয়ে ক্লাস নোট নিত। এবং তার বন্ধু এইভাবে খুব ভালো 1 বছর পড়াশোনা করলো, বন্ধুর ক্লাস নোট নিল এবং সে তো নিজে ভালো ছাত্রই ছিল। এর পরের বার সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিল আবার ভরত, এবং সে পাস করে গেল। কিন্তু ও বাড়িতে বললো না যে ও পাস করে গেছে। কেন বললো না? কারণ ও যদি বলে, তাহলে এখন তো ওকে নতুন কোনো কলেজে ভর্তি হতে হবে। তাহলে ওই পরে 3 বছর এই বন্ধুর কি হবে? কে তার হয়ে ক্লাস নোট লিখে দেবে? তাই জন্য সে কিছু বললো না এবং বললো যে এবার আমি পাস করতে পারিনি বলে। তারপরে এইভাবে 3 বছর কেটে গেল, আরো 3 বছর। এই বন্ধুর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেল এবং এই বন্ধু 4 বছর তার জন্য ওই ক্লাসে জানলার বাইরে দাঁড়িয়ে তার জন্য ক্লাস নোট লিখে নিত এবং সেটা নিয়ে এই বন্ধু খুব ভালোভাবে ইঞ্জিনিয়ারিং এ পাস করে গেল। সে তার বন্ধুকেও বলেনি, তার বাড়িতেও বলেনি। 4 বছর পরে বাড়িতে বললো যে হ্যাঁ, আমি 3 বছর আগেই হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছিলাম, সেখানে পাস করে গেছিলাম। এবং তারপরে সে নিজেও একটা ভালো কলেজে চান্স পেল, যদিও বাবার কাছে প্রচুর বকা খেয়েছিল যে কেন এইভাবে নিজের জীবনে 3টে বছর সে নষ্ট করলো। কিন্তু সে তো নষ্ট করেনি, সে তো নিঃস্বার্থ, তার একটি নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থ ভালোবাসার একটা ভাব এসে গেছে বন্ধুর জন্য। বন্ধুর জন্য সে প্রাণপাত করতে 3 বছর, নিজের জীবনে 3 বছর বন্ধুকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য সে ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হয়ে কাজ করেছে। তো সেজন্য তখন স্বামীজি যে বলছেন যে পরের জন্য কাজ করলে হৃদয় সিংহ বিক্রমের সঞ্চার হয়, এরকম নির্ভয় হয়ে যায় মানুষ। তখন আর নিজের কেরিয়ার, নিজের জীবন নিয়ে ভয় ভাবনা থাকে না। এরকম ভাবে তখন যে প্র্যাকটিক্যালি করবে সে বুঝতে পারবে যে অন্যের জন্য কাজ করলে কিরকম ভিতরে একটা সাহস আসে, শক্তি আসে, এরকম। তো তারপরে তো দুজনেই খুব ভালো, পরবর্তীকালে ভালো প্রতিষ্ঠিত হলো, এরকম। তো এই ঘটনায় অবশ্য হ্যাঁ, মানে তার জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল, সেটা আমাদের মনে রাখতে হবে।
দ্বিতীয় ঘটনা তার সেই ছেলেটির নাম হচ্ছে ধ্রুব বাট্রা। ধ্রুব মানে ধ্রুব তার নাম। সে আর কি ওখানে একটি খুব একটা তরতাজা যুবক। সে একদিন একটা বাইক অ্যাক্সিডেন্টে একটা গাড়ি আর একটা ভ্যানের মাঝে তার পাটা একদম থেতলে যায় এবং মাত্র 17 বছর বয়স তখন তার পা কেটে বাদ দিতে হয়। এবং তখন তার বাবা মা হসপিটালে যখন এসছে, সেটা সেই মুহূর্তে সে বাবা মা যাতে ভেঙে না পড়ে সেই জন্য সে তাদের মনে সাহস জোগানোর জন্য সেও তাদের দিকে তাকিয়ে হাসছে। বাবা মা তাকে উৎসাহ দেওয়ার জন্য তার কাছে এসে দাঁড়িয়েছে। তো বলছে জীবনে ওই 5 মিনিটটা খুব কঠিন ছিল, কারণ একদিকে তো নিজের ভবিষ্যৎ পুরো অন্ধকার, কিছু কি হবে জানা নেই, একটা পা কেটে বাদ দিতে হলো, কিন্তু বাবা মার জন্য সে তখন হেসে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তারপরে বলছে যে ভবিষ্যতে কি হলো না, ধীরে ধীরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করবে। কিসের জন্য না, মনোবল। স্বামীজি বলছেন ইচ্ছা শক্তি। স্বামীজি বলছেন যে জগতের ইতিহাস এরকম কয়েকজন মানুষের ইতিহাস যাদের আত্মবিশ্বাস ছিল, যাদের নিজের উপরে আত্মবিশ্বাস ছিল যে আমি একটা বিশেষ কারণে জন্মগ্রহণ করেছি, বড় কিছু একটা করবো বলে জন্মগ্রহণ করেছি, সেই জন্য সেরকম তার আত্মবিশ্বাস ছিল। এইভাবে সে তখন কি করলো, সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে এবং সে আস্তে আস্তে সুইমিং শুরু করলো। তখন যখন সুইমিং এ যেত, তখন যেহেতু একটা পা নেই, প্রথম দিকে খারাপ লাগতো, কষ্ট হতো, লজ্জা হতো, কান্না হতো এরকম, কিন্তু ধীরে ধীরে সে খুব ভালো সুইমিং শিখতে গেল এবং তখন তারপরে সেখানে একটা 5 কিলোমিটারের সুইমাথন রেস হয়। মানে সুইমাথন যেমন ম্যারাথন দৌড়ের ক্ষেত্রে হয়, সুইমিং এর ক্ষেত্রে সুইমাথন 5 কিলোমিটার বড় লেক রয়েছে, ওটিয়াম্বাকাম লেক, সাউথ ইন্ডিয়া। সেখানে সে আর কি সেই লেক সে মানে 114 মিনিটে ক্রস করে 6 হলো এবং পরে সে ইংলিশ চ্যানেল পার করবে, এরকম তার স্বপ্ন। তো এইরকম মনোবল স্বামীজি হচ্ছে এরকম যুবকদের মধ্যে এরকম মনোবল চেয়েছেন, এরকম নিঃস্বার্থপরতা চেয়েছেন। আবার আমরা আরেকজনের কথা দেখি, তার নাম হচ্ছে শেখর নায়েক। শেখর নায়েক ছোটবেলা থেকে সে চোখে দেখতে পায় না, জন্মান্ধ। তার পরিবারেও অনেকের চোখে দৃষ্টিশক্তি রহিত এবং ছোটবেলায় সে বুঝতে পারতো না কি হয়েছে। বৃষ্টি পড়লে সে ভাবতো বন্ধুরা বোধহয় গায়ে জল ছিটিয়ে দিচ্ছে বা এরকম ভাবতো। বৃষ্টি যেরকম পড়ে, আকাশে যে মেঘ হয় সেখান থেকে বৃষ্টি হয়, কোনটা কি রং, কোনটা কি জিনিস, কিছুই সে জানে না। এরকম ভাবে সে ধীরে ধীরে বড় হতে হতে খুবই নানা রকম চ্যালেঞ্জ, এবং সে তখন একটা জায়গায় পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্টও হয়। তারপরে ডাক্তার তাকে একটা আশ্বাস দেয় যে সে কিছুটা চোখে দেখতে পাবে এবং একটা অপারেশন করে। তখন তার পার্সিয়াল ভিশন ফিরে আসে এবং সেই নিয়ে সে ক্রিকেট খেলতে শুরু করে। সে তারপরে আস্তে আস্তে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ, যারা চোখে দেখতে পায় না, তাদের যে ক্রিকেট দল, তার ওয়ার্ল্ড কাপে সে একেবারে ক্যাপ্টেন হয় এবং পরে সেই ওয়ার্ল্ড কাপে সে ট্রফিও পায় এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পায়, পদ্মশ্রী পুরস্কারও সে পায়। এই হচ্ছে মনের জোর। স্বামীজি বলছেন যে we are what our thoughts have made us, so take care of what we think। আমরা কি না, আমরা নিজের সম্পর্কে যা ভেবেছি। স্বামীজি বলছেন তুমি যদি নিজেকে শক্তিশালী ভাবো তাহলে তুমি শক্তিশালী হবে, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তাহলে তুমি দুর্বল হবে। তাই এরা নিজেদেরকে নিজের মধ্যে আত্মশক্তি সবসময় অনুভব করেছে, তাই এরকম চোখে দেখতে পায় না, কিন্তু সেখান থেকে সে একেবারে বিরাট ক্রিকেট প্লেয়ার হয়ে একেবারে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পর্যন্ত পেল। তারপরে আরো এরকম বহু বহু উদাহরণ রয়েছে, আমরা সবগুলোর মধ্যে আর যাচ্ছি না। বিনায়ক লোহানী, তিনি IIM থেকে পাশ করেছেন, বিরাট বড় চাকরি পেতে পারতেন, কিন্তু উনি সেসবের দিকে গেলেন না। উনি একটা বিরাট অর্গানাইজেশন তৈরি করলেন, পরিবার। সেখানে বহু প্রায় 4000 দুস্থ অনাথ বালক বালিকাদের জন্য একটি বিরাট একটা আশ্রম তৈরি করলেন। সেখানে তাদের পড়াশোনা, তাদের থাকার ব্যবস্থা এসব করলেন। তাই শুধু কেরিয়ার নয়, এরকম নিঃস্বার্থ সেবা, সেই জন্য তাদের একেবারে উদ্দীপিত হয়ে এরকম সব কাজ করেছেন। শরৎ বিবেক সাগর, তিনি একটি ইয়াং ছেলে, তিনি তার 20 বছর হওয়ার আগেই তিনি একটি কোম্পানির সিইও, নিজে একটি কোম্পানি তৈরি করেছে, ডেক্সটারিটি গ্লোবাল, দিয়ে সেটা করে আজকে সে বিশ্বব্যাপী তার প্রভাব। এবং এরা বিনায়ক লোহানী এবং শরৎ বিবেক সাগর, এরা সবাই বিরাট মাপে স্বামীজির অনুরাগী। তো স্বামী বিবেকানন্দ যাদের ভর করে, তাদের জীবনে এরকম সাহস আসে,
শক্তি আসে, তেজ আসে, এবং কোনোভাবে পরাজয়ের কোনো সিন নেই, একেবারে মহাবিজয় মহাবিজয় এরকম তাদের ভাব। তাই জন্য স্বামীজি আমাদের জীবনের সব রকম সংগ্রামের সঙ্গী। তাই স্বামীজির বই, স্বামীজির চিন্তা নিরন্তর করতে হবে, তাহলে ঠিক যে যা করছি সেই বিষয়ে অনুপ্রেরণা পাবো এবং শক্তি পাবো এবং সেভাবে এগিয়ে যেতে পারবো। সেই জন্য রোজ স্বামীজির বই, কিছু ভালো বই পড়তে হবে। স্বামীজির কিছু বইয়ের নাম নিশ্চয়ই তোমরা জানো। স্বামীজির ছোট্ট একটা জীবনী আছে, সেটা অন্তত সবাই পড়বে, সবার স্বামীজি বলে, সেটা আজকে সবাই পেয়েছে তোমরা, খুব ভালো। তো সবার স্বামীজি এই বইটা সবাই পড়বে। এখানে স্বামীজির জীবনের ঘটনাগুলি খুব সুন্দর করে সহজভাবে বলা রয়েছে। তারপরে স্বামীজির যে বক্তৃতা মালা, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, যেটা বাংলায় ভারতে বিবেকানন্দ, সেটা পড়বে। ভারতবর্ষ নিয়ে স্বামীজি কি ভাবছেন, ভারতের জাগরণের জন্য স্বামীজি কি চাইছেন, যে যুবকরা নিজের দেশের জন্য, নিজের দেশের যে আধ্যাত্মিকতা, সেটাতে একদম উদ্দীপিত হয়ে সারা বিশ্বকে এই আধ্যাত্মিকতা উপহার দিক ভারতবাসীরা। তারপরে অন্য থেকে কিছু নেওয়ার জন্য সে বলতে পারবে। সে যদি শুধু বলে ইউরোপ আমেরিকার কাছে আমার কিছু নেই, আমার কিছু ভালো নেই, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, এরকম ভাবে হবে না। স্বামীজি বলছেন যে সমানে সমানে বন্ধুত্ব হতে পারে। তাই আমাদেরও কিছু দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আমরা কি দেব না, আমরা আমাদের আধ্যাত্মিকতা বিশ্বকে উপহার দেব, আমাদের যে চরিত্র বল সেটা বিশ্বকে উপহার দেব। এই যে সত্য, জিতেন্দ্রিয়তা এবং পরার্থপরতা, ঈশ্বর পরায়ণতা, এইসবের কথা বলছিলাম আমরা, সেইটা। আর তারপর স্বামীজির পত্রাবলী রয়েছে অসাধারণ, স্বামীজির চিঠিপত্র, তারপরে স্বামী শিষ্য সংবাদ, স্বামীজির সাথে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কথোপকথন, এবং স্বামীজির জীবনী যোগনাথ বিবেকানন্দ 3 খণ্ডে বড় জীবনী আছে। এগুলি সবাই সুযোগ মতো একটু একটু পড়বে। আর ঠাকুরের জীবনী পড়বে, শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ এবং ঠাকুরের কথা, শ্রীরামকৃষ্ণ কথামৃত, মায়ের জীবনী, শ্রীমা সারদা দেবী গম্ভীরানন্দজির লেখা এবং শ্রী শ্রী মায়ের কথা, ভগিনী নিবেদিতার জীবনী পড়বে, ঠাকুরের সন্ন্যাসী পার্শ্বদের জীবনী, ভক্ত মালিকা, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। এইসব বই চর্চা করতে 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 প্রচুর আইডিয়াস পাবে এবং চলার পথে অনেক সংবাদ পাবে। আমার আসতে একটু দেরি হয়েছিল, তাই তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হলো, কষ্ট হলো, তো সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, এবং বিবেকবীর ওয়েলফেয়ার সোসাইটি যারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছে, তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং সারা বছর ব্যাপী তাদের স্বামীজির ভাবে যে সেবা কাজ, তার জন্য তাদের জন্য স্বামীজির কাছে প্রার্থনা করছি। তারা স্বামীজির কৃপায় তারা আরো কাজ করে যান, এবং এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং সকল অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদের সকলকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির কৃপায় সকলে খুব ভালো থাকুন। নমস্কার। ধন্যবাদ মহারাজ। Shorjana
আবৃত্তি পাঠে প্রিয়ঙ্কর প্রামাণিককে সামনে আসতে বলবো। হে বন্ধি, তোমারই নমস্কার। সন্ন্যাসী পড়িল জলে, মেরি শ্রান্ত ক্লান্ত আঁখি। ভারত ভূমির পানি চাই, কে ডাকিল ওই বৎস, কত কাজ আছে বাকি। বাছা মন, কোলে ফিরে আয়। কাঁদিছে ৩৩ কোটি, রোগে শোকে নিপীড়নে। রক্ত মেঘে ঢেকেছে আকাশ। ভালোবাসো, বুকে নাও, আলো দাও অন্ধজনে। সন্ন্যাসী উঠিল সিক্তবাস। ভারতের মৃত্তিকায় সিক্তপদ চিহ্ন রাখি। ললাটে জুড়িয়া তুই কর। উত্তরে প্রণাম করি, পশ্চিমে ফিরালো আঁখি। শিব শিব, শঙ্কর শঙ্কর। ভারতের বাণী মূর্তি দাঁড়াইল রূপ ধরি মূর্তি। ভারতের সাধনার পূর্বাচল বনহি শিখা, পশ্চিমে ভাসাল তরি। হে বনহি, তোমারই নমস্কার। পশ্চিমে বিজয় লক্ষ্মী, কণ্ঠে দিল জয়মালা। বিজয়ী ফিরিয়া এলো ঘরে, কে বসিবে সিংহাসনে। বক্ষে যার বনহি জ্বালা, নীলাকাশ শিরে ছত্র ধরে। পীড়িত আর্তের সেবা, পতিত অন্তজে প্রীতি। দীনতা ভুলাতে দীনজনে, সংশয় তিমির ছেদি। ওঠে সন্ন্যাসীর গীতি, ধায় মন পঞ্চবটি বনে। মন্দির করিয়া আলো, মহাকালী যেথা জাগে। নাচে শ্যামা হৃদয় শ্মশানে। গুরু জানে আর শিষ্য জানে, আধার গগন বক্ষে ধোয়াইয়া ধোয়া ওঠে। বনহি জাগে তিমির বিদার, একটি কমল হতে সহস্র কমল ফোটে। হে বনহি, তোমায় নমস্কার। এরকম সেই চিন্তাগুলোকে দূর করবো কি করে, বা ধ্যান করতে বসে অন্যান্য সারাদিনের চিন্তা আসছে সেগুলো তো। তো এবারে ধরা যাক যে ওই যে বললাম একটা, আমরা আমাদের সাধারণত কি হয়, যখন যে কাজটা করি সেটা মন দিয়ে করি না, তখন ওখানে মন নেই। পরের কাজটাই যখন যাচ্ছি তখন আগের কাজগুলোর চিন্তা আসে। তাই জন্য যখন যে কাজটা করব সেটা খুব মন দিয়ে করতে হবে। সাধারণত আমরা কি করি, যখন পড়তে বসবো, যখন ধ্যান করতে বসবো, তখন আমরা মনোসংযোগ করার চেষ্টা করি। কিন্তু অন্যান্য কাজগুলো যখন করছি তখন সেখানে আমরা মনোসংযোগ অভ্যাস করি না। তার ফলে কি হয় যে আমরা পড়তে বসে বা ধ্যান করতে বসেও মনোসংযোগ করতে পারি। তাই জন্য কি করতে হবে, যখন সকালবেলায় উঠে কেউ ব্রাশ করছে, কেউ ঘর গোছাচ্ছে, সেটা খুব মন দিয়ে করতে হবে। ধরো যাক বিছানার চাদরটা একদম টান টান করে পাততে হবে। ব্রাশ করে কতটা পেস্ট নিলাম সেটা খুব মন দিয়ে দিতে হবে, বেশিও না কম না। তারপরে তোয়ালেতে মুখ মুছে গামছাটা একদম টান টান করে টাঙানো হলো। তো এই সবগুলো কাজে যখন আমরা যখন যেটা করছি ওটাতে মন দিয়ে করতে থাকবো, যখন তখন ওইটা পড়তে বসে বা ধ্যান করতে বসে তখন ওইটার দিকেই, ওই কাজটাতেই মন থাকবে। তো ওইরকম প্রত্যেকটা কাজ মন দিয়ে করতে হবে। আর টাইম হয়ে গেলে ওই কাজটাকে ছেড়ে নেক্সট কাজে যেতে হবে। এরকম একটা সারাদিনের একটা রুটিন যদি থাকে, এবং ধরা যাক আমার সারাদিনে আমি 15টা কাজ করব, তাহলে 15টা কাজের আলাদা আলাদা ইয়ে রয়েছে, টাইম অ্যালটমেন্ট রয়েছে। তাহলে সেই টাইমটা হয়ে গেলে ওইটাকে ছেড়ে নেক্সট কাজে যেতে হবে। তখন সেইটা প্রথম কাজটা করে দ্বিতীয় কাজটা খুব মন দিয়ে করতে হবে। দ্বিতীয় কাজটা মন দিয়ে করে ওর সময় সীমা অতিক্রান্ত হয়ে গেলে তারপরে কাজটাই যেতে হবে। এরকম ভাবে যদি আমরা অভ্যাস করতে পারি তাহলে দেখবো যে আমাদের মানে যখন যে বিষয়ে মন দিতে চাই সেটাই দেবো, তখন আর অন্য চিন্তা সাধারণত আমাদেরকে বিরক্ত করবে না।
যদি এটাতে কাজ না হয়, ধরা যাক এই উপায়ে তো কোনোদিন কাজ করছে না, তাহলে যেখানে যেখানে মন যাচ্ছে সেখান থেকে এই কাজটার জন্য কিছু অনুপ্রেরণা সঞ্চয় করতে পারছি কিনা দেখা যায়। যে ধরা যাক যে কেউ পড়তে বসে সে বাজারের চিন্তা আসছে, বাজার করতে গিয়েছিল সেখানকার চিন্তা আসছে, তো সেদিন বাজারে কিছু কি এরকম কিছু অভিজ্ঞতা হয়েছিল যেখান থেকে আমার মনে হচ্ছে যে আমি যদি মন দিয়ে পড়ি তাছাড়া আর উপায় নেই, এটা এখন যদি পড়াশোনাটা ভালো করে না করি তাহলে বাজারে দেখা কোনো একটা জিনিস আমার মাথায় খটখট করছে, সেটা তখন মানে এটা হচ্ছে দ্বিতীয় উপায় যদি প্রথমটা কাজ না করে। তো এরকম নানা রকম স্ট্র্যাটেজি আমাদের কাছে রাখতে হবে, একটা উপায় যদি কাজে লাগে যায় এই প্রথমটা সব থেকে ভালো। দ্বিতীয়টা হচ্ছে যে যেখানে যেখানে মন যাচ্ছে সেখান থেকে কিছু শিখেছি কি যেটাতে আমি এখন যেটা করতে চাইছি সেটা না করা ছাড়া আর কোনো উপায় নেই। হয়তো বাজারে গিয়ে দেখলাম যে মানে কয়েকজন মানুষ মানে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, তাদের যেহেতু ঠিক ভাবে তারা নিজেদেরকে তৈরি করতে পারেনি, তাদের মনের উপরে নিয়ন্ত্রণ নেই, তারা পড়াশোনা ঠিক মতো করেনি, এরকম কিছু দেখে তার ফলে তাদের জীবনে কিছু দুঃখ কষ্ট সমস্যা এসছে, ওটা আমি দেখেছি হয়তো বাজারে গিয়ে। সেটা দেখে মনে হলো আমি যদি এই সময় ঠিক না করি তাহলে একদিন আমার জীবনে এরকম সমস্যা আসবে। তাহলে অন্যের জীবনে কিছু যা তাই প্রত্যেকদিন যা আমরা যেখানে যাচ্ছি সব ভালো করে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করলে আমার নিজের জীবনে ওগুলো কাজে দেবে। তো বোঝা গেল না? দ্বিতীয়টা যে তখন অন্যের জীবনে কিছু সমস্যা এসছে পড়াশোনা ঠিক মতো না করার ফলে, সেইটা দেখে তখন আমার পড়াশোনায় মনটা আসবে। তাই যেখানে যেখানে মন যাচ্ছে সেখান থেকেও কিছু শেখার আছে কিনা সেটাও তখন দেখা যেতে পারে। তবে এটা দ্বিতীয় পন্থা। প্রথমটা কিন্তু ওই যে যখন যেটা মন দেবো তখন ওটাই খুব ভালো করে করবো, যে টাইম আপ হয়ে গেলে নেক্সট কাজে যাবো, ওটাকে ছিল। ওরকম ভাবে যদি সব কাজ করা যায় তাহলে ঠিক পড়ার সময় এবং ধ্যানের সময় মনটা ঠিক সংযোগ হবে। কিন্তু হঠাৎ করে শুধু পড়ার সময় কনসেন্ট্রেট করবো, শুধু ধ্যান করার সময় কনসেন্ট্রেট করবো, ওরকম হলে হবে না। যে কাজটা যখন করবো সেটাই খুব মন দিয়ে করতে হবে। সে সকালে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রে বিছানায় মশারি গোজা অবধি, মানে সব কাজটাই খুব ভালো করে করতে হবে। মশারিটা কিরকম ভাবে গোজা হচ্ছে, সুন্দর করে হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। ঠিক আছে, বোঝা গেল না? যে আমাদের শরীরের যে অঙ্গগুলি দিন শেষে প্রচুর ক্লান্ত হয়ে যায়, সেই ক্লান্তি ভাবটা কি করে দূর করবো? একবার একটু শুনি ভালো করে। আমাদের যে শরীরের অঙ্গগুলি দিন শেষে অনেক ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, সেই ক্লান্তি ভাবটা কি করে দূর করবো? হ্যাঁ, ঠিক। তো আমাদের কিছুটা ক্লান্তি স্বাভাবিকভাবে হবে। যদি কেউ খুব পরিশ্রম করে তাহলে তার স্বাভাবিকভাবে ক্লান্তি আসবে, সেটা অন্যের কিছু নয় বা খারাপ কিছু নয়। সারাদিন খাটাখাটনি করার পরে ক্লান্তি আসছে মানে ভালো জিনিস। কিন্তু অনেকে সারাদিন কিছু না করার ফলে আবার ক্লান্তি হয়, সেটা যাতে না হয় দেখতে হবে। খাটাখাটনি করে ক্লান্তি আসলে ওটা ভালো। সারাদিন আমি অনেক রকম কাজ করেছি, কায়িক পরিশ্রম করেছি, মানসিক পরিশ্রম করেছি, করে দিনের শেষে আমার ক্লান্তি আসছে, সেটা তো ভালো। কিন্তু অনেক সময় কি হয়, আমি কাজের কাজ কিছু করলাম না, আমি না কোনো ঘরের কাজ করেছি, না পড়াশোনা করেছি, না খেতে খাবারে কোথাও কাজ করেছি, কোনো কায়িক পরিশ্রম করিনি, না ব্যায়াম করেছি, কিন্তু সারাদিন আমি মোবাইল দেখেছি, সারাদিন আমি আড্ডা মেরেছি, সারাদিন আমি মানে এমনি ঝগড়াঝাটি করে পরনিন্দা পরচর্চা করে কাটিয়েছি, তখন ক্লান্তি আসবে। কিন্তু ক্লান্তি দুভাবে আসতে পারে। একটা ক্লান্তি পরে তৃপ্তি হবে, যে সারাদিন পরিশ্রম করেছি, এবারে ক্লান্তি আসছে, ঘুম আসছে, ওইটাতে একটা তৃপ্তি আসে। কিন্তু সারাদিন বেকার কাজে সময় নষ্ট করেছি, শেষে যখন ক্লান্তি আসবে তখন সেটাতে তৃপ্তি আসে না, তখন ভেতরে ভেতরে একটা আফসোস হয় যদি বিবেক থাকে। আর না হলে এমনি একটা এরকম করে দিন কেটে যাচ্ছে অলস ভাবে, এরকম হয়। তাই ক্লান্তি আসাটা খারাপ কিছু নয়। তবে আর একটা জিনিস, যেটা যদি ক্লান্তির মধ্যে একটা ভাব থাকে যে স্বামীজি এরকম ভাবে তার জীবন পার করেছেন ভারতবর্ষের জন্য, দেশের জন্য, আমাকে ওরকম করতে হবে, আমাকে ওরকম ভাবে জীবন পার করতে হবে, আমাকে ওরকম ভাবে পরিশ্রম করতে হবে, এরকম যদি একটা জ্বলন্ত আগুনের মতো ভাব থাকে তখন ক্লান্তিগুলো দূর হয়ে যাবে। ক্লান্তি তো আমরা সাধারণত নিজের কথা যখন ভাবি তখন ক্লান্তির কথা আসে, কিন্তু যখন আমরা ওরকম একটা জ্বলন মানে একটা ইন্সপিরেশন যখন এসে যায়, যখন একটা অনুপ্রেরণা এসে যায়,
যে মানে এই শরীর মনে শক্তি থাকতে থাকতে এরকম অনেক কাজ করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক সকলের জন্য অনেক প্রাণপাত করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, জগৎটাকে একটা কিছু বিশেষ কিছু কন্ট্রিবিউট করতে হবে, এরকম ভাবে যখন একটা আগুন ধরে যাবে তখন ক্লান্তি গুলো আর পরিশ্রম বলে বোধ হবে না। তখন আর কি মনে হবে আরো কি করে দিতে পারবো, তখন মনে হবে একটা দিন শেষ হয়ে গেল, আবার আর কালকের দিনটা আরো বেশি করে করতে হবে। তো সেই জন্য মানে ক্লান্তি দূর করার একটাই উপায় হচ্ছে যে ভিতরের আগুনটা জ্বালাতে হবে, যে আমি একটা বিশেষ উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছি। স্বামীজি বলছেন তোমরা বিশ্বাস করো, তোমরা সকলে একটা বিশেষ উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছো। আমাদের যে বৈদিক মন্ত্র আছে দেবহিতম ইয়াদ আয়ুঃ, হচ্ছে একটা দেবকার্য সিদ্ধি করার জন্য এই জীবনটা রয়েছে, যতদিন ইয়াদ আয়ুঃ ততদিন একটা স্পেশাল ডিভাইন কাজ, একটা দেবকার্য সিদ্ধির জন্য আমার জন্মগ্রহণ হয়েছে, এরকম বিশ্বাস রাখতে হবে যে আমি সাধারণ নই, আমি ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট হয়েছি একটা বিশেষ কাজ করার জন্য। এরকম ভাবে বারবার নিজের সম্পর্কে একটা খুব উঁচু এবং মানে খুব ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে ওই আইডিয়াটাই মানে তাকে সবসময় প্রাণবন্ত জন্মনে এবং কাজকর্ম করার জন্য অনুপ্রেরণা দেবে। তখন কেউ সাথে থাকলেও কি না থাকলেও কি, প্রশংসা করলে কি নিন্দা করলে কি, সে জানে যে যে যা বলে করুক, যে যা করে করুক, আমি ঈশ্বরের দ্বারা শক্তি পেয়েছি এই কাজ করার জন্য। তখন আর কি ওরকম একটা স্বামীজি বারবার ওটাই বলছেন যে জগতের ইতিহাস কয়েকজন মানুষের ইতিহাস যাদের নিজের উপরে আত্মবিশ্বাস ছিল, যারা বিশ্বাস করেছিল যে তারা বিশেষ বড় কাজের জন্য জন্মগ্রহণ করেছে। তাই এইরকম যদি আমরা ভাবতে পারি নিজের বিষয়, তখন ক্লান্তি দূর হয়ে যাবে অনেকটা। তখন আর কি মানে একটা মনে হবে যে আজকের দিনটা একটা সেলিব্রেশন ছিল, নিজের ভিতরে যে অনন্ত শক্তি আছে সেটা উদযাপন করার একটা বিশেষ দিন। আজকে সকালে উঠেই ভাবতে হবে আজকের দিনটা খুব স্পেশাল দিন, যেদিন আমি আমার শক্তির প্রকাশ করবো, আবার পরের দিনে আবার করবো এরকম যতদিন বাঁচবো ততদিন করবো আর কি। বুঝতে পারলাম? ওটা দু তিন রকম আছে। পড়তে বসে আমাদের কখন ভালো লাগে পড়তে, যখন আমরা কিছু একটা আয়ত্ত করতে পারি। ধরা যাক যে জিনিসটা আমার কঠিন লাগছে, যে জিনিসটা আমি পারলাম, ধরা যাক একটা অঙ্ক করতে বসেছি, দিয়ে অঙ্কটা আমি করতে পারলাম, করতে পারার পরে একটা আনন্দ হয়। তো ওই আনন্দটাই যে আমি কিছু পারছি, করছি এবং আমি আমার ভেতরে একটা শক্তি আছে, এটা যখন পরিচয় পাই সেই কাজে আমাদের উৎসাহ লাগে। তো সেই জন্য পড়ার মধ্যে মন কখন বসবে, যখন আমি একটু পরিশ্রম করতে হবে। প্রথম দিকে একটু পরিশ্রম করে ধরা যাক আজকে আমি 15 মিনিট মন দিয়ে পড়তে পারি, ঠিক আছে, তার বেশি পারিনি, হয়তো আমি ভালো ছাত্র নই, 15 মিনিট মন দিয়ে পড়তে পারি, তারপরে আমার মন চঞ্চল হয়ে যায়। কালকে কি করতে হবে, আমার রেকর্ডটাকে ব্রেক করতে হবে। আমি 15 মিনিটের জায়গায় আমি 20 মিনিট মন দিয়ে পড়বো, বেশি বাড়ানোর দরকার নেই, 20 মিনিট আমি মন দিয়ে পড়বো। তারপরে সেটাকে আমি 7 দিন 20 মিনিট মন দিয়ে পড়বো। তারপরে 7 দিন হয়ে যাওয়ার পরে আমি 25 মিনিট মন দিয়ে পড়বো। তারপরে 25 মিনিট মন দিয়ে পড়লাম, তারপরে 30 মিনিট মন দিয়ে পড়বো, আবার এক সপ্তাহ 35 মিনিট মন দিয়ে পড়বো। 5 মিনিট করে নিজের ক্ষমতাটা একটু একটু করে বাড়াতে হবে। অন্তত কিছুটা সময় তো নিশ্চয়ই মন দিয়ে পড়া যাচ্ছে, তারপরে কনসেন্ট্রেশনটা ব্রেক করে যায়। তো ওই ক্ষমতাটা একটু একটু করে বাড়াতে হবে, বেশি নয় যে আজকে আমি 15 মিনিট পড়তে পারি, কালকে থেকে আমি 3 ঘন্টা টানা পড়বো, সেটা আর হবে না। তো 15 মিনিটটাকে 5 মিনিট করে এক সপ্তাহে বাড়ানো হবে। তবে দেখা যাবে যে আমার ধীরে ধীরে আমার ক্ষমতাও বাড়ছে, তাতে আমার একটা নিজের বিষয়ে একটা বিজয় উল্লাস হচ্ছে যে আমি যা ছিলাম তার থেকে বেটার হচ্ছি, ওই আমার নিজের রেকর্ড নিজেই ব্রেক করে যাচ্ছি, সেটাতে মানে উৎসাহ লাগবে, তখন আরো করতে ইচ্ছে করবে। তখন যে কোনো কাজে কনসেন্ট্রেশনটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এবং একটা রিওয়ার্ডের মতো কাজ করবে, যে ওটা আমি আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম এবং আমি নিজেকেই নিজে রিওয়ার্ড দিচ্ছি, প্রাইজ দিচ্ছি। বুঝতে পারছি? ওরকমভাবে একটু একটু করে নিজের ক্ষমতাটাকে বাড়াতে পারলে তখন ভালো লাগবে। আর যেটা বলবো যে সব কাজ মন দিয়ে করলে পড়াশোনা মনটা বসবে। আমরা সব কাজ মন দিয়ে করি না। খাওয়ার সময় অনেক সময় অনেকে বলতে পারে না কি খেলো, খাওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় আজকে কি কি আইটেম হয়েছিল, অনেকে বলতেই পারে না, কারণ খাওয়ার সময় মন নেই, মোবাইল দেখছে, হয়তো খবরের কাগজ দেখছে। তো এরকম 2-3টে কাজ একসাথে করার দরকার নেই। যখন যেটা করা হবে মন দিয়ে করলে তখন পড়াশোনাও হবে। তাই খাওয়ার সময়, ঘর গোছানোর সময়,
গল্প আড্ডা মারার সময়, গল্প করার সময়, মোবাইল দেখার সময়, সবসময় সেটা মন দিয়ে করতে হবে, কিন্তু টাইম থাকবে। টাইমটা এমন হবে যে ওটার পরে মনটাকে ওখান থেকে তুলে ফেলতে হবে। বুঝতে পারছেন? তো একটু একটু করে নিজের রেকর্ডটা ব্রেক করলে নিজের সাথে নিজের কম্পিটিশন, অন্যের সাথে নয়। যে ও তো টানা 2 ঘন্টা করতে পারে, আমি তো 15 মিনিট 20 মিনিট 1/2 ঘন্টা বেশি করতে পারি না, আমি তো আর ভালো হতে পারবো না, ও তো আমার থেকে সবসময় ভালো হবে, এরকম ভাবা দরকার নেই। আমাকে আমার নিজের সাথেই কম্পিটিশন, নিজের রেকর্ডটাকেই নিজেকে ব্রেক করে করে যেতে হবে। ঠিক আছে? আরেকটা কোশ্চেন, মানে পড়ার সময় হচ্ছে ফোন দিয়ে, মানে ফোনটা হাতের কাছে আমরা ফোনটাই দেখি, হ্যাঁ, ফোনটাই কিভাবে ফোনটা কাছে রাখা যাবে না, ফোনটাকে ব্যাগের মধ্যে ভরে ব্যাগটাকে তুলে রাখতে হবে, যাতে বাজলে উঠে গিয়ে ওখানে ধরলাম ফোনটা, আবার ব্যাগের মধ্যে ভরে রেখে আসতে হবে। হাতের কাছে থাকলে রক্ষা নেই, হাতের কাছে রাখলে ওটা থেকে বাঁচা যাবে না, তাই মোবাইল হাতের কাছে রাখতে হবে। এবারে কোথাও অনলাইন ক্লাস হচ্ছে বা কিছু অনলাইন কোর্স কেউ করছে, সে সময়টুকু তাকে নিজেকে সাবধান থাকতে হবে আর কি। কিন্তু এমনি বই পড়ছি বা কিছু সলভ করছি, সে সময় মোবাইলটাকে হাতের কাছে রাখা যাবে না, মোবাইলটাকে দূরে ব্যাগের মধ্যে পুড়ে রাখতে হবে, মানে সহজে হাতে পাবো না, বাজলে শোনা যাবে, গিয়ে ধরবো, ল্যান্ডলাইনের মতো ধরবো, সেরকম করতে হবে। ঠিক আছে? মহারাজ, ওভার থিঙ্কিং প্রবলেম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? হ্যাঁ, ওভার থিঙ্কিং, প্রথমে যে ওভার থিঙ্কিং মানে আমি একটা কোনো বিষয়ে অপ্রয়োজনীয় ভাবে অনেকক্ষণ ভাবছি, সেটা কেন ভাবছি? কারণ আমি নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত, কারণ আমি ভাবছি এটা যে আমি করছি এটাকে আমি ঠিক করছি, এতে আমার কোনো ক্ষতি হবে না তো, এটা আমার ভালো হবে কি, মানে এরকম নানা রকম ভাবি, একটা জিনিস নিয়ে বারবার বারবার একটা বিষয়ের সাইকেলের মতো বারবার ওটার মধ্যে ঢুকে পড়ছি আমি। তাহলে সেটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে একটু অন্যের জন্য কিছু করতে হবে। সবসময় তাহলে নিজেকে নিয়ে ওভার থিঙ্ক করার সময় থাকবে না। তাই মানে যেন নিজের পড়াশোনা নিজের কাজকর্ম তো ভালো করে করতে হবে, পারলে একটু বেরিয়ে গিয়ে একটু খেলাধুলা করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, একটু চারিপাশে যতজন নিডি মানুষ রয়েছে তাদের জন্য কিছু করতে হবে। তারপরে এরকম করতে করতে অন্যের জন্য কিছু কাজ করতে করতে, অনেকে মিলে কিছু কাজ করতে করতে বেশি চিন্তা ভাবনার সময় থাকবে না। তাই বেশি ফুরসত থাকলে ওটা একটা সমস্যা হয়, যে মানে ওভার থিঙ্কিং এর সুযোগ পায়। তাই বেশি ফুরসত যেন না থাকে, শিডিউলটা যেন খুব প্যাকড হয়, এবং যেন অন্যের জন্য কিছু করার জন্য সুযোগ থাকে। তখন নিজেকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করার সময় থাকবে না। অন্যের জন্য, অন্যের কি করে ভালো হয়, তার সে কি করে প্রতিষ্ঠিত হবে, তার কি করে দুঃখ দূর হবে, এইসব যদি চিন্তা করা যায়, তাহলে ধীরে ধীরে এই ওভার থিঙ্কিং এটা দূর হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে একটা ভগবানের উপরে বিশ্বাস থাকতে হবে, যে আমি তার সন্তান, আমি তার সেবক, তিনি আমার জন্য সব ভাবছেন, তিনি আমার রক্ষা করছেন। তাই এই শরণাগতি, সরল ভক্তি বিশ্বাস থাকতে হবে। সেই জন্য কিছুক্ষণ ওই যে যেরকম আমরা বললাম যে ঠাকুর বা স্বামীজি বা যেরকম ভাবে ভগবানকে ভাবতে ভালো লাগে, কিছুক্ষণ তার শ্রীমূর্তি নিজের হৃদয়ের মধ্যে ধ্যান করা, তিনি যেন আমায় দেখছেন, তিনি যেন আমায় রক্ষা করছেন, তিনি আমার জীবনের সব ভার নিয়েছেন, এরকম ভাবে যদি আমরা একটা শরণাগতি বা একটা ভক্তির ভাব যদি থাকে, যে আমি একলা নই, তিনি আমার জীবনের সঙ্গী রয়েছেন, তিনি আমার জীবনের পথ প্রদর্শক রয়েছেন, তিনি আমার রক্ষাকর্তা রয়েছেন, তিনি আমার বাপ মা রয়েছেন, এইভাবে যদি ভগবানের উপর একটা শরণাগতি থাকে, তাহলে নিজেকে নিয়ে অত ব্যতিব্যস্ত লাগবে না। যখন আমি ভাববো আমি একলা, আমার কেউ নেই, আমি অনাথ, এরকম যদি ভাবি তাহলে হবে না। তাই একদিকে শরণাগতি বিশ্বাস এরকম একটা থাকতে হবে, কিছুক্ষণ শ্রী ভগবানের মূর্তি ধ্যান করা, এরকম থাকতে হবে। আর আরেকদিকে পরের জন্য কাজ করলে নিজেকে নিয়ে বেশি ওভার থিঙ্কিং করার সময় থাকবে না, কোথা দিয়ে দিন কেটে যাবে নিজের দিকে তাকাবারই সময় থাকবে না। তাই ওভার থিঙ্কিং জেনারেলি আমাদের নিজেদের বিষয়ে বেশি হয় আর কি। আর মানে শুধু বসে চিন্তা করলে হবে না, কাজে সেটাকে ট্রান্সলেট করতে হবে আর কি। তাই যদি কোনো ওভার থিঙ্কিং যদি এরকম কারণে হয় যে আমি অন্যের জন্য কিছু ভাবছি, তাহলে শুধু ভাবলে হবে না, সেটাকে কিছু কাজে ফলাতে শুরু করতে হবে। ধরো আমি কারোর কোনো দুঃখ কষ্ট দূর করতে চাই, সেটা নিয়ে আমি খুব ডিপ্রেসড এবং অ্যাংশাস, খুব চিন্তা করছি, শুধু ওরকম করলে হবে না, কি করা যায়, উঠে পড়ে কিছু কাজ করতে শুরু করতে হবে। তাহলে ওই শুধু চিন্তার যে ওই মানে মাকড়সার জালটা থেকে বেরিয়ে আসে, বোঝাতে পারবো না? আমার প্রশ্নটা হচ্ছে অত্যাধিক রাগ, মানে অত্যাধিক রাগের কারণে অনেক ক্ষতি হয়ে যায় অনেক সময়, এই অত্যাধিক রাগটাকে কিভাবে কন্ট্রোল করবো?
একটা খুব সুন্দর গল্প রয়েছে যে একটা ছেলে খুব রাগী ছিল, সবসময় রাগ করতো এবং সবসময় মুখ করতো, নানা রকম সব জায়গায় ভাঙচুর করতো, ক্ষতি করতো, মারপিট করতো। তো তার বাবা তাকে একদিন বলছে যে দেখ, তুই যতবার রাগ করবি, ওদের বাড়িতে একটা কাঠের বেড়া ছিল, বলছে যতবার রাগ করবি ততবার ওই কাঠের প্রাচীরে একটা করে পেরেক পুঁতে দিয়ে আসবি। তো যতবার রাগ করতো গিয়ে একটা কাঠের এতে পেরেক পুঁতে দিয়ে আসতো। এরকম ভাবে যেহেতু রাগ করলে পেরেক পুঁততে হবে, এটাতে একটা অ্যালার্ট হলো, যেহেতু তাতে কি হলো, মনের উপর একটা ওয়াচ আসলো যে আমি মনটাকে ওয়াচ করছি, কতবার আমি রাগ করছি, কতবার আমি কত তাড়াতাড়ি খেপে যাচ্ছি, কতবার আমি টেম্পার লুজ করছি। তো যেহেতু বারবার গিয়ে রাগ করলেই তাকে গিয়ে একটা পেরেক পুঁতে আসতে হতো, এরকম ভাবে করতে করতে অনেক পেরেক পোতা হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে যেহেতু এটাতে একটা মনের উপরে ওয়াচ আসলো, তখন একদিন দেখলো বেশ কয়েকদিন আসে রাগ করেনি। বাবাকে বলছে, বাবা এখন বেশ অনেকদিন হলো, মাসখানেক হলো, আমি আর একবারও রাগ করিনি। বাবা বলছে ঠিক আছে, এবারে গিয়ে যতগুলো পেরেক পুঁতেছিলি সেই পেরেকগুলো সব তুলে ফেল। তো সে গিয়ে সব পেরেকগুলো তুলে ফেললো। বললো যে বাবা সব পেরেকগুলো তুলে ফেলেছি। বলছে এবারে কি দেখতে পাচ্ছিস? বলছি দেখছি যে দেওয়ালটাতে অনেক জায়গায় ফুটো 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 হয়ে গেছে। বলছে যে অতবার রাগ করার ফলে নিজের ভেতরে অতবার ফুটো ফুটো হয়ে গেছে, অতবার ক্ষতি হয়েছে। তাই মানে রাগ করলে যে ওটাতে আমারই ক্ষতি হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে, যে যতবার আমরা রাগ করছি আমাদের ভিতরের যে অঙ্গদার, আমাদের যে প্রশান্তি এবং পারফর্ম করার শক্তি, সেটা ততবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে একদিকে আমার ক্ষতি হচ্ছে এটা বুঝতে হবে, আর একটা হচ্ছে যে ওয়াচ রাখতে হবে যে আজকে আমি দিনে কতবার রাগ করলাম। তাই জন্য দিনের শেষে একটা এরকম জার্নালিং হ্যাবিট, মানে ডায়েরি লেখার হ্যাবিট থাকতে হবে, যে আজকে আমি কতবার দিনে এরকম জিনিস করেছি যেটা আমার পক্ষে ক্ষতিকর। তাহলে ধীরে ধীরে ওটা একটা কোয়ান্টিটেটিভ ইয়ে থাকবে, যে হয়তো প্রথম 1 মাসে আমি হয়তো 100 বার রাগ করেছি, তারপরে ওয়াচ করছি, পরের 1 মাসে ওটা হয়তো 70 বার হলো, তারপরে হয়তো ওটা 30 বার হলো, তারপরে 10 বার, তারপরে 2 বার, তারপরে হয়তো কখনো একবার কি হলো না। তাই জন্য যদি খুব বেশি হয় তাহলে ওরকম ওয়াচ রাখলে ওটা ধীরে ধীরে কমতে থাকবে। মানে একটা হিসাব রাখতে হবে, কতবার রাগ করলাম, কতবার এরকম মেজাজ হারিয়ে ফেলেছি। সেটা যদি হিসাব থাকে তাহলে ধীরে ধীরে সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। হিসাব নজরে রাখতে হবে, যা কিছু আমাদের শত্রু তার উপরে কড়া নজর রাখতে হবে। শত্রুর উপরে কড়া নজর রাখলে শত্রু ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, আর শত্রুর দিকে আমার নজর না রাখলে তখন ওটা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে প্রশ্রয় পেয়ে যায়। আর সেটা যে শত্রু সেটা বুঝতে হবে। রাগ যে আমার শত্রু, ক্রোধ যে আমার শত্রু, সেটা যে আমাকে ফুটো ফুটো করে ক্ষতি করছে সেটা আমাকে বুঝতে হবে আর কি। তাহলে আস্তে আস্তে ওটা থেকে বেরিয়ে আসা যাবে। আমার একটা কোয়েশ্চেন ছিল যে স্বামীজি তার জীবনে চলার পথে অনেক বিপদের মুখে পড়েছেন, কিন্তু সেগুলোকে কাটিয়েও তিনি বেরিয়ে গেছেন। আমাদের জীবনে অনেক সময় এমন সমস্যা আছে যেগুলো আমরা সেই জাল থেকে আমরা বেরোতে পারি না, তা তখন আমরা কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাবো? হ্যাঁ, বিপদের জাল থেকে বেরিয়েছেন মানে কি, মানে পুরো সবসময় যে সব প্রবলেম সলভ হয়ে গেছে তা নয়, মানে কিন্তু তিনি নির্বিকার থেকেছেন। আমাদের যে সব প্রবলেম সলভ হয়ে যাবে তা নয়, কিন্তু নির্বিকার থাকতে হবে। মানে সেটা যেন আমাকে ভেঙে না ফেলে, আমি যেন তাতে ভেঙে না পড়ি, আমি যেন তাতে বিচলিত না হয়ে যাই। মানে ধরা যায় যে যেসব উদাহরণগুলো দিলাম, যে কারণ পা কাটা হয়ে গেছে, তার তো পা ফিরে আসছে না, কিন্তু সে সেটাতে নির্বিকার হয়ে স্বাভাবিক মানুষের মতো আবার সব রকম উৎসাহ উদ্দীপনাময় কাজে নেমে পড়লো। এই জীবনে বিপর্যয় আসুক, যা হয় হোক, কিন্তু আমি ভেঙে পড়ছি না, কারণ বিপর্যয় আমাকে পরাজিত করতে পারছে না। এইটা আমাদের লক্ষ্য। কারোর জীবনে সব সমস্যার সমাধান হয়ে একদম খুব সুন্দর ফুলের বাগান হয়ে যাবে, ওরকম নাও হতে পারে, কিন্তু ইয়েটা থাকতে হবে, ফাইটিং স্পিরিট থাকতে হবে, যে যাই আসুক আর তাই আসুক, আমি চঞ্চল হব না, আমি উদ্বিগ্ন হব না, আমি একেবারে জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমি লড়ে যেতে পারবো। এই লড়াকু মনোভাব, সেটা হচ্ছে স্বামীজির মনোভাব আর কি। স্বামীজি তো যে সংগ্রাম করেছেন, সেই করতে করতে যত সংগ্রাম করেছেন, তার শরীর স্বাস্থ্য ভেঙে গেছে, মাত্র 39 বছর বয়সে তার শরীর চলে গিয়েছে। তার যে সব প্রবলেম, তিনি যা পরিশ্রম করেছেন তার তুলনায় কতটুকুই বা ফিরে পেয়েছেন, কিছুই না। কিন্তু
ওই পরিশ্রম, ওই বিরোধিতা, ওই বিপর্যয়ের মুখে তার একটাই চ্যালেঞ্জ ছিল যে যে যখন মানে এই কাজে নেমেছি শেষ দেখে ছাড়বো, যা হয় হোক, যতদূর পৌঁছাতে পারি পারবো। তো এই লড়াকু মনোভাবটা আমাদের থাকতে হবে। তো ওইটুকুনি মানে সব প্রবলেমের যে আক্ষরিক ভাবে সব প্রবলেম দূর হয়ে যাবে তা নয়, কিন্তু মানে ওই মনের দিক থেকে সেটা তাকে বিহ্বল করছে না, তাকে চঞ্চল করছে না, সেটা আমাদের লক্ষ্য। তাই মনের যে প্রশান্তি, মনের যে তেজ, মনের যে শক্তি, সেইটা উদ্দেশ্য। বাইরের সমস্যার কিছুটা সমাধান হবে, আংশিক সমাধান হবে, পুরোটা হয়তো হবে না। স্বামীজি নিজেই বলছেন যে জগৎ একটা কুকুরের লেজের মতো। আমি একটা সমস্যার সমাধান করতে যাব, আবার সেটা কুকুরে যাবে, আবার কুকুরের লেজ যেন আবার সোজা করে দিলে আবার কুকুরে যাবে। এই জগতের সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আমার এই লড়াকু মনোভাব যদি থাকে তাহলে আমার একটা তৃপ্তি থাকবে, আমার মনের একটা তৃপ্তি থাকবে, সেটাই উদ্দেশ্য। আধ্যাত্মিকতা মানে জগতের সব সমস্যার সমাধান না, আধ্যাত্মিকতা মানে জগতের সুখ সুবিধা, ভালো মন্দ সবকিছুতে আমি স্থির অচল অটল ভাবে একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি, এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটি। ঠিক আছে, যারা প্রশ্ন করেছে, কারণ যারা প্রশ্ন করেনি তাদেরও অনেক অজানা সমস্যারও সমাধান হয়েছে।